জানতে ইচ্ছে করে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি নাজমুল হোসেন এবং বিরতিহীন আজকের এই সংযোগের বিষয় শিশু সাংবাদিকতা ও সৃজনশীলতা। ইউনিসেফের একটি প্রতিবেদন বলছে শিশুদের বিষয়গুলি গণমাধ্যমে মাত্র ৩% কম প্রতিফলিত হয়। প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০% হচ্ছে শিশু। বৃহৎ জনসংখ্যার শিশুদের জন্য মাত্র ৩% বা তার একটু বেশি খবর কতটুকু যৌক্তিক? আগামী দিনে যারা কর্ণধার তাদের জন্য এই খবরটুকু কতটুকু সুফল বয়ে আনবে? শিশুদের সমস্যা, সম্ভাবনার চিত্রগুলো কতটুকু বাস্তবমুখী? এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চুলচেরা বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার এসএটিভি এবং জনপ্রিয় অনুষ্ঠান চায়ের কাপের ঝড়ের সঞ্চালক জনাব মিজান আহমেদ। জনাব মিজান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়ার সদর থেকে বিবর্ত সরকার, শিশু সাংবাদিক এবং উদীয়মান একজন ক্রিকেটার আছেন আমাদের সাথে সৈয়দা জারিন সুবহা, শিশু সাংবাদিক, এবং আছেন হাবিবুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক। আমরা জনাব মিজান আহমেদ, আপনার কাছে আমরা ফিরবো, অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিশ্লেষণ করব আমরা। তার আগে আমাদের সাথে যে সাংবাদিকরা যুক্ত রয়েছেন, যে শিশু সাংবাদিকরা যুক্ত হয়েছেন, তাদের থেকে একটু অভিজ্ঞতা শুনে আসি। আমি শুরুতে একটু বিবর্ত আপনার কাছে একটু যেতে চাই। আপনি শিশু সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, সাংবাদিকতা করছেন। সেই জায়গা থেকে আমরা শুনবো কোন অনুপ্রেরণায় সাংবাদিকতা শুরু, কেন মনে হলো সাংবাদিকতা শুরু করতে হবে? একই প্রশ্ন আমি সৈয়দা জারিন সুভা এবং হাবিবুর আপনাদের দুজনকেই করবো। জি। মূলত আমি আসলে মানে প্রথম আলো পত্রিকাটি পড়ি। সেখান থেকে আমি প্রত্যেকদিন দেখতাম মানে মানে খেলা নিয়ে অনেক সংবাদ আছে, অনেক সংবাদ, কে কত রান করলো বা কেমন খেললো। সেখান থেকে আসলে আমার ক্রীড়া ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন গড়ে ওঠে। সেজন্য আমি একজন ক্রীড়া সাংবাদিক হতে চাই। জি, এর সেই পাশাপাশি পথটা। আমার জি, জি, আমরা এর আরো শুনবো, পাশাপাশি আরো আমি গল্প আমার রয়েছে, সেই গল্পগুলো আমরা শুনে আসবো। আমরা আবার একটু আমরা যুক্ত করে নিচ্ছি হাবিবুল ইসলাম শুভ। আহ যদি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, কোন অনুপ্রেরণায় বা কোন সাহস নিয়ে আসলে এই সাংবাদিকতার জগতে আসলেন? শিশু সাংবাদিক কেন হওয়ার ইচ্ছে ছিল? ধন্যবাদ ভাইয়া। আসলে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নতুন কিছু করতে হলে তাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। আর এই ধারাবাহিকতায় প্রথম আলোতে যে শিশু সাংবাদিক হওয়ার যে একটা আবেদন, একটা ফর্ম থাকে, সেখানে আমি ক্লাস অষ্টম শ্রেণীতে যোগ ছিলাম। ফার্স্ট টাইম আমি তখন আবেদন করেছিলাম, কিন্তু আমার তখন আবেদনের সেটা ফলাফলটা আসেনি। তারপর পরপর ৩-৪ বার আমি এটা আবেদনটা করেছিলাম। অবশেষে এই গত জুন মাসে আমার আবেদনটা গ্রান্টেড হয়েছে এবং আমি শিশু সাংবাদিকে এসে আসতে পেরেছি। আসলে শিশু সাংবাদিক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মেইন যে কারণটা আমি মনে করি, সেটা হলো নিজের যে একটা সংকোচ এবং নিজের যে একটা জড়তা আছে, সে জড়তাকে ভাঙতে হলে আমাদের শিশুর থেকে, অর্থাৎ ছোট থেকে আমাদেরকে কাজ করে যেতে হবে। আর এই কাজ করার জন্য আমি মনে করি শিশু সাংবাদিকতা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। আর এই ধারাবাহিকতায় আমি এই শিশু সাংবাদিকে যুক্ত হয়েছি। জি, সে প্রত্যাশাটা অনেক আমরা রাখতে পারি। তোমাদের সেই আগামীর ভবিষ্যতের কর্ণধার তারা। আমরা একটু সৈয়দা জারিন সুভা আপনার কাছে যাব। সৈয়দা জারিন সুভা, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, যে একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, কেন আসলে শিশু সাংবাদিকতায় যুক্ত হলেন? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মূলত ব্যক্তিগত কারণ থেকে আমি সাংবাদিকতা অর্থাৎ শিশু সাংবাদিকতা পেশাটা বেছে নিয়েছি। আমার বড় মামা একজন সাংবাদিক ছিলেন, তো তিনি বিভিন্ন সংবাদে তার বক্তব্য পেশ করতেন। এ থেকে আমার ভিতর অনুপ্রেরণা জাগে যে সে তার নিজের মতো করে একটি সংবাদ জানাচ্ছে এবং এ থেকে অনেকে উপকৃত হচ্ছে। এবং আমি যদি এই পেশাটি গ্রহণ করি তাহলে একজন শিশু হিসেবে আমি অনেকজনের কথা বলতে পারবো। আমার কথাগুলোর মাধ্যমে অনেকে তথ্য পাবে এবং উৎসাহ পাবে। এই জন্য আমি শিশু সাংবাদিকতা বেছে নিয়েছি এবং একটি সংবাদে 100 ভাগের মধ্যে 3 ভাগ লেখা হয় শিশুদেরকে নিয়ে। সেজন্য মূলত আমি শিশু সাংবাদিকতা বেছে নিয়েছি। জি, সেই জায়গাটা স্পষ্ট, এবং শিশুদের সেই সুদূর প্রসারী কার্যক্রমগুলো রবে। আমাদের সাথে আছেন জনাব মিজান আহমেদ, স্টাফ রিপোর্টার।
এসএটিভি এবং চায়ের কাপের ঝড় অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব মিজান আহমেদ, যেমনটি আসলে শুনছিলেন যে এই যে শিশুরা তাদের অভিজ্ঞতার কথা বলল, তারা কেন আসলে শিশু সাংবাদিকতায় আসতে চাচ্ছে, সেই জায়গাটি আপনার কাছে শুনবো আসলে। আসলে ওদের সৃজনশীলতা বিকাশে বা তাদের সৃজনশীলতা বিকাশে এটি কতটুকু সহায়ক? আসলে সৃজনশীলতা এমন একটা জিনিস, সেটা কাছে যাবে, কারণ শিশুরাই সবচেয়ে বেশি সৃজনশীল হয়। আপনি যখন শিশুকে কোনো খেলনা দেন, কোনো কিছু দেন, সে দেখবে যে সে তার মতো করে আসলে জিনিসটাকে করার চেষ্টা করে। এবং এই জায়গায় আসলে ওরা প্রত্যেকেই এখন শিক্ষার্থী, প্রত্যেকে পড়াশোনাটা ভালো করে করবে, তার পাশাপাশি ওরা সাংবাদিকতার প্রতি ওদের বিভিন্ন আগ্রহের কথা বললো। বিবর্তন বলল যে স্পোর্টস জার্নালিস্ট হতে চায়। হ্যাঁ, স্পোর্টস জার্নালিস্ট খুবই ভালো কথা, অনেক দেশ ঘুরতে পারবে বিবর্তন, কিন্তু সবকিছুর আগে পড়াশোনাটা ঠিক রাখতে হবে। পড়াশোনাটা ঠিক রাখার পর এটা হচ্ছে শখ, শখটাকে লালন করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাকে ঠিক রাখতে হবে। আর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সাংবাদিকতা সৃজনশীলতাকে বৃদ্ধিতে কতটা সহায়ক। আসলে এখন এই শিশুদের সাংবাদিকতাকে বেস করে সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে, বিষয়টা আমি তেমনটা ঠিক মনে করি না। আমি মনে করি আসলে ওদের যে সিলেবাস আছে, ওদের যে পাঠ্যপুস্তক আছে, সেই পাঠ্যপুস্তক সেই সিলেবাসগুলো ভালো করে পড়ার পাশাপাশি অন্য শিশু সহায়ক যে বইগুলো রয়েছে সেই বইগুলো ওদের বেশি করে পড়া উচিত। কারণ এটার আসলে কোনো বিকল্প নেই, আসলে পড়ার কোনো বিকল্প নেই। এই সৃজনশীলতা যদি তৈরি করতে হয়, মননশীলতা যদি বৃদ্ধি করতে হয়, চিন্তার জায়গাটাকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পড়ার কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে পড়তেই হবে। শিশু সহায়ক পাঠ্যপুস্তক রয়েছে, সেগুলো পড়তে হবে। শিশু সহায়ক অনেক কিছু এখন কিন্তু অনলাইনের যুগে ডিজিটাল মিডিয়ামে অনেক কিছু রয়েছে, সেই জিনিসগুলো দেখতে হবে। তবে সবার আগে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমার আসলে লক্ষ্যটা যদি আমি সেট করে রাখি, ওরা যদি এই বয়সে ওদের লক্ষ্য সেট করে, সেই ক্ষেত্রে ওরা অনেক এগিয়ে থাকবে সামনের দিনগুলোতে এই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য। কারণ স্পষ্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন আপনি এখান থেকে আপনি এই দূরত্বে যাবেন, একটা দূরত্ব আপনি অতিক্রম করবেন, আপনার হিসেব রাখতে হবে আপনার এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের মধ্যে ব্যবধান কতটুকু। এখন সেই ব্যবধানটা শেষ করার জন্য আপনার হিসেব করতে হবে আপনার পুঁজি কি রয়েছে। আপনি কি হেঁটে যাবেন, আপনি কি একটি ইজি বাইকে যাবেন, আপনি কি রিক্সায় করে যাবেন, আপনি কি মোটর সাইকেলে যাবেন, নাকি আপনি একটি এয়ার কন্ডিশন গাড়িতে যাবেন। এই সব কিছু ডিটারমাইন করবে কিন্তু আপনার পুঁজির উপর। আর যখন পুঁজির বিষয়টা আসবে, তারপরে কিন্তু আপনি ডিটারমাইন করবেন যে আপনি বাহনটা কোনটা চুজ করবেন, এবং এই সিদ্ধান্তগুলো নেয়ার পরে কিন্তু আপনি সেই জায়গাটাতে পৌঁছাবেন। এবং যদি লক্ষ্যটা আপনার অটুট থাকে, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে যাবেন। এর মাঝে আমরা যেটা দেখি, আসলে বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজন যদিও নির্দিষ্ট থাকে, চাহিদাটা কিন্তু পরিবর্তন হয়। আমি শিশুবেলায় ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমার একটা সময় ছিল আমার মনে হতো যে আমি একজন আইসক্রিম বিক্রেতা হব, কারণ আইসক্রিম খেতে চাইতাম, আইসক্রিম দেয়া হতো না, বিভিন্ন অজুহাত দাঁড় করানো হতো, আমার অর্থেরও ঘাটতি থাকতো, বড়দের কাছ থেকে টাকাটা নিয়ে আইসক্রিম খেতে হতো। আমার খুব শখ ছিল যে আমি আইসক্রিম বিক্রেতা হবো, আমার কাছে এক গাদা আইসক্রিম থাকবে, সারাদিন আইসক্রিম খাবো। যখন একটু বড় হলাম, যখন খুব একটু টুকটাক লেখালেখি করি, তখন মনে হচ্ছে না, আমি সমুদ্রের পাশে একটা চায়ের দোকান দিয়ে রাখবো, আমি সারাদিন সমুদ্র দেখবো, আমি সেখানে খুব ভালো থাকবো। সুযোগ পেলে আমি সমুদ্রের কাছে ছুটে যেতাম। তার মানে কি, সময়ের সাথে সাথে আমার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু পরিবর্তন হয়। কিন্তু আপনারা এখানে যারা আছেন, আপনাদের যদি সত্যিকার অর্থেই লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে আমি একটা ছোট্ট পরামর্শ দিই। সেটা হচ্ছে, আপনি তো সাংবাদিক হতে চান, ভালো কথা। আপনি প্রথমে আপনার সাংবাদিকতার জন্য একজনকে বেছে নেন, যার সংবাদ আপনার ভালো লাগে, যার সবকিছুতেই আপনার ভালো লাগে, সেরকম একটি ব্যক্তিকে বেছে নেন। এবার ওই ব্যক্তির যে প্যাটার্ন, সেটা একটু আমি ক্ষমা চেয়ে নিই। আমি এর আগেও কিন্তু আপনাদের যে সঞ্চালক, আমি কিন্তু তাকে জানিয়েছি যে আসলে
এখানে একটি বিষয় আছে প্রযুক্তিগত দক্ষতার বিষয়টি। এই জায়গাটাতে আমার খুব নড়বড়ে অবস্থান। এই জায়গাটাতে আমার খুব নড়বড়ে অবস্থান, কারণ এই বিষয়টাতে আমি খুব কম থাকি না, যদিও সামনের দিনে কিন্তু পুরোই সাংবাদিকতা প্রযুক্তি নির্ভর, এবং সেই জায়গায় একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু সমস্ত কাজ করা যাচ্ছে এখন। আপনি যদি টেলিভিশন মিডিয়ার কথা বলেন, আপনি ছবি ক্যাপচার থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, ভয়েস দেওয়া থেকে শুরু করে সবকিছু সবকিছু করতে পারছেন। আচ্ছা, আমি ফিরে আসি। আমি বোধহয় আলোচনাটাকে অনেক লম্বা করে দিচ্ছি, একটু আপনাদের কাছ থেকেও শুনবো। আমি আরেকটু কথা বলে নিই। আমি আবার সেই সৃজনশীলতার পয়েন্টে আসি। প্রথম যে কথাগুলো বললাম সেগুলো তো আপনারা শুনেছেনই। সৃজনশীল, আপনি একটু জাস্ট একটু দেখার চেষ্টা করেন, দেখার দৃষ্টিভঙ্গিটাকে যদি একটু পাল্টানোর চেষ্টা করেন, তাহলে আপনার ভিতরে সৃজনশীলতা বাড়বে। প্রত্যেকটা জিনিসকে বিভিন্ন ভাবে দেখা যায়। আপনি আমাকে সরাসরি এখান থেকে দেখতেছেন, কেউ এই পাশ থেকে দেখতেছে, কেউ এই পাশ থেকে দেখতেছে, কিন্তু ওপর থেকে যদি আপনি দেখেন, আপনি সার্বিকভাবে জিনিসটা দেখবেন। এই ওপর থেকে দেখার দৃষ্টিটা আসলে আমাদের তৈরি করতে হবে। এই দৃষ্টিটা আসলে তৈরি করাটা অনেকের খুব সহজাত, কারণ দেখা যায় যে অনেকের এই গুণটা কেমন যেন আর কি তার ডিএনএ এর মধ্যেই এই কোয়ালিটিটা থাকে, আবার অনেকে এটা রপ্তও করতে পারে। এক একজনের এক এক বিষয়, নিজেকে জানার মধ্য দিয়ে আসলে নিজের দক্ষতাগুলোকে আসলে বাড়ানো যায়। আমি আরো প্রশ্ন শুনতে চাই, আরো জানতে চাই আপনাদের সম্পর্কে, যে আপনাদের আমি একটু একাডেমিক আলোচনার বাইরে জাস্ট একটু খোলামেলা ভাবে, যে আসলে সাংবাদিকতায় প্রথম কোন জিনিসটা টান ছিল, কেন এই জিনিসটা মনে হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট হতে চাই বিবর্তন, কিন্তু আসলে কোন জিনিসটা দেখার পর ওর কাছে মনে হচ্ছে যে না, আমার এইটা হওয়া লাগবে, সেই জিনিসটা আসলে জানাটা প্রয়োজন। জি, সেই সেই জায়গাটি রয়েছে জনাব টিচার, আপনি আমাদের সাথে আছেন। পরিবর্তন রয়েছে অনেক ক্ষেত্রে, দায়িত্ববান হয়ে উঠছে আমাদের শিশুরা, আগামী দিনের যারা বিনির্মাণে কাজ করবেন তারা। সে জায়গাটি আপনার কাছে প্রশ্ন রেখে আমরা আবারও একটু যুক্ত হচ্ছি। বিবর্ত, আপনাকে একটু যুক্ত করে নিই। আপনার কাছে যে যে প্রশ্নটি রাখা হয়েছে, যে আসলে কেন মনে হচ্ছে যে এই সাংবাদিকতা, বা কোন জিনিসটা দেখে মনে হচ্ছে এই সাংবাদিকতাটা প্রয়োজন, এবং আপনার কাছে যেটি আমি প্রশ্ন রাখবো, যে আসলে কি কি শিখছেন এই জগতে এসে, বিবর্ত? প্রথমে আমি আমার প্রথম প্রশ্নটি বলতে চাই। আমার সাংবাদিকতার মানে যে আগ্রহ সেটি এসেছিল আসলে, আমি যে আগেই বলেছিলাম খবর পড়তাম, যেখানে পেপারে আমি প্রত্যেকদিনই দেখতাম যে অনেক খেলার সংবাদ। সেখান থেকে আসলে আমার ইচ্ছে হয়েছে যে আমিও যদি এরকম করে লিখতে পারি, আমার পড়া যদি মানে বাংলাদেশ সবাই যদি পড়তে পারে, সেখান থেকে আসলে আমার মানে মানে সাংবাদিক হওয়ার ইচ্ছেটি হয়েছে। জি, এবং সে জায়গাটি স্পষ্ট। আমি একটু যুক্ত করে নিচ্ছি হাবিবুল ইসলাম শান্ত আপনাকে। আহ হাবিবুল ইসলাম শুভ আপনাকে, আপনার কাছে আমি একটু জানতে চাইবো, এই যে 10 জন শিশুর কথা তুলে ধরছেন, 10 জন শিশু আপনার লেখার মাধ্যমে উঠে আসছে, আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে আসলে নিজের মধ্যে কি কি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন, যে এই পরিবর্তন আপনি এই জগতে আসার পর লক্ষ্য করতে পেরেছেন? ধন্যবাদ ভাইয়া। আসলে যখন 10 জন কিংবা তার বেশি শিশু তাদের কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে, বলে যে এই সমস্যার কারণে আমরা এরকম বোধ করতেছি, আমরা কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আসলে শিশুরা যে শেয়ার করবে, সেটা পিতামাতার কাছে যে তারা শেয়ার করবে, সে কিছু কিছু কথা আছে যেগুলো তাদের পিতামাতার কাছে শেয়ার করতে পারে না, যেটা তার সমবয়সী যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে তারা শেয়ার করতে পারে, বা তাদের সাথে শেয়ার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখান থেকে যদি আমি আসি, তাহলে তারা যে তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো আমার সাথে শেয়ার করে, সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়, যে আমি তাদের সমস্যাগুলো নিয়ে আমি লেখালেখি করে তাদের সমস্যাগুলো আমি সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এইখান থেকে আমার ভালো লাগাটা সৃষ্টি হয়। আর আমার মাঝে যে পরিবর্তনটার কথাটা আমি বলতে চাই, সেটা হলো যখন আমি নিজে নিজে একটা আমার নিজের সমস্যার কথাটা যখন আমি বাইরে প্রকাশ করতে পারি না, তখন আমি অন্য কারো সহায়তা নিয়ে সেটা প্রকাশ করতে চাই। আর যখন আমি দেখি যে 10 জন শিশু কিংবা তার অধিক শিশুর সমস্যাটা আমি নিজেই আমি প্রকাশ করতেছি, তাদেরকে সমস্যা থেকে মোকাবেলার জন্য সাহায্য করতেছি, তখন এই দিকটার থেকে মনে হয় যে নেতৃত্ব দানে আমি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আরো মনে হচ্ছে যে দেশকে যেন আরো নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এরকম একটা জি, সেই পরিবর্তন আমার মধ্যে আমি পরিবর্তনটা লক্ষ্য আমরা করি। লক্ষ্য করি যাতে আমাদের দেশ আরো সুদূর প্রসারী হয় আপনারা যারা আগামী দিনে ভবিষ্যৎ আছেন তাদের কাছে। হ্যাঁ, জি, সুদূর আমি প্রসারী হবে। সৈয়দা জারিন সুভা আপনাকে যুক্ত করতে পেরেছি। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে ১০ জন শিশুর কথা আপনি লিখতে পারছেন। আপনার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? আর দায়-দায়িত্বের দিক থেকে আপনি কতটুকু যোগ্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে মনে করেন? জি, আমি যখন ১০টা শিশুর কথা ভেবে একটি কোনো প্রতিবেদন লিখি, তখন ১০টা শিশুর বিভিন্ন সমস্যার দিক আমরা তুলে ধরতে পারি। তার ভিতর থেকে আমি শিক্ষা পাই যে তারা কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থেকে লড়াই করছে, সেই শিক্ষা আমি নিজের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি এবং আমার ভিতরে পরিবর্তন যেটা আগে আমি অন্য সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করতাম যে সমস্যাই থেকে যাক। কিন্তু আমি যখন এই সাংবাদিকতা পেশাটা শিশু সাংবাদিকতা পেশাটা গ্রহণ করেছি, তো তখন তাদের সমস্যাটা নিজের মতো করে নিয়ে এবং নিজের মতো করে উপস্থাপন করে পেশ করছি, যাতে আমি তাদের সমস্যাগুলো নিজের সমস্যা ভেবে কাজ করছি এবং জি, বিভিন্ন সেই জায়গায় নিজের মতামতের ভিত্তিতে তাদের কথা উপস্থাপন করছি এবং তারা যাতে ওই সমস্যার সমাধান পায় সেজন্য কাজ করছি। জি, সেই কাজটাও আপনাদের আরো অনেক গুরুত্বের সাথে হবে। সে বিশ্বাসটা আমরা রাখি। আমরা আবারও একটু যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে আছেন এসএটিভির স্টাফ রিপোর্টার জনাব মিজান আহমেদ স্যার। যেমনটি শুনছিলেন যে তারা বলছিল তাদের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারছে। তাদের দায়বদ্ধতার জায়গাটাও কিছুটা স্পষ্টভাবে তারা উল্লেখ করতে পারছে। আপনি আসলে কি মনে করেন এই জগৎটাতে আসলে তাদের এই ছোট বয়সে এই কার্যক্রমগুলো আসলে কতটুকু সুদূর প্রসারী করবে? আসলে এই বলে না সাম লাইট অন দ্য টানেল আর কি, অন্ধকার পথে কিছু আলোর দেখার মতো এই বিষয়টা, যে শিশুরা যখন অন্যের বিষয় নিয়ে ভাবছে, অন্যের অধিকার নিয়ে ভাবছে, কিভাবে অন্যের অধিকারটা এস্টাবলিশ করা যায় বা প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে ভাবছে, এটা খুবই ইতিবাচক। কারণ এখন তো আমাদের সমাজটা খুব বেশি আত্মকেন্দ্রিক, সবাই খুব নিজেকে নিয়েই ভাবে, অন্যকে নিয়ে ভাবার সুযোগটা হয় না। কিন্তু সাংবাদিক কিন্তু আসলে কখনোই নিজেকে নিয়ে ভাবার খুব একটা সুযোগ পায় না। সাংবাদিক সবসময় কিন্তু আসলে সমাজকে নিয়েই ভাবে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আসলে সাংবাদিক কিন্তু আসলে ফোর্থ স্টেট বলা হয় সাংবাদিককে। কারণ আপনার ৩টি বিভাগ রয়েছে, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে আপনার জাতীয়, আরেকটি হচ্ছে নির্বাহী বিভাগ। এই ৩টি বিভাগকে সঠিক রাস্তায় রাখার যে গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্বটি কিন্তু আসলে সাংবাদিকতা, এবং সেই দায়িত্বটি কিন্তু আসলে সংবাদকর্মীরা পালন করার চেষ্টা করে, এবং এই দায়িত্বটি খুবই কঠিন একটি দায়িত্ব, এবং সেই চ্যালেঞ্জিং দায়িত্বটির বিষয়ে যে আপনাদের যে এই আগ্রহ আসলে খুব আশাব্যঞ্জক। এখন কথা হচ্ছে যে আপনি এই আগ্রহটিকে কতদিন ধরে রাখতে পারবেন, কিংবা কিভাবে আপনার ভিতরে এই আগ্রহটিকে আরো শক্তিশালী করবেন। কারণ আপনার স্বপ্নের প্রতি আপনার যদি আকাঙ্ক্ষাটা থাকে, সেই আকাঙ্ক্ষা যত তীব্র হবে ততই বেশি কিন্তু আসলে আপনি স্বপ্নের আর আপনার মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব কমে আসবে। এই আকাঙ্ক্ষার মধ্যে যদি কোনো আশাব্যঞ্জক পরিবর্তন না ঘটে, আপনি কিন্তু আসলে এটার প্রতি আগ্রহ ধরে রাখতে পারবেন না। একটা সময় আপনি হতাশায় আসবেন, আপনি তখন মনে করবেন যে না, এটা তো হচ্ছে না, আমি অন্য একটা চেষ্টা করি। এবং এই আর দেখবেন যে আপনি একটা ঘুরপাকের মধ্যে পড়ে যাবেন। কোনো একটা কিছু যদি আপনি নিশ্চিতভাবে ঠিক করতে পারেন, ওই ঠিক করতে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর কেউ ধীরে, কেউ দ্রুত এগিয়ে ঠিকই যায়। স্বপ্ন আর নিজের মাঝখানে দূরত্বটা ঠিকই কমে আসে আগে আর পর। এখন পরামর্শ হচ্ছে আপনাদের করণীয় গুলো কি কি, সেটা হচ্ছে যে জায়গাটা আসলে প্রথমে ভাবতে হবে যে আসলে যদি আপনি একজন শিশু সাংবাদিক হিসেবে যদি আপনাকে আমি ধরি, সেই ক্ষেত্রে শিশু সাংবাদিকের যে বেসিক ফর্ম গুলো, সেই ফর্ম গুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা রয়েছে কিনা, কিংবা আসলে কি করে একটা ভালো সংবাদ তৈরি করতে হয়, একটা সংবাদে কোন কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সংবাদের সংবাদ মূল্য কতটুকু, সে সম্পর্কে আসলে কতটুকু জ্ঞান থাকা প্রয়োজন, এই জিনিসগুলো নিয়ে আসলে একটু নাড়াচাড়া দরকার। কিন্তু এই নাড়াচাড়াগুলো সবকিছুই আপনি করবেন, কোনোটাই কিন্তু আপনার পাঠ্য বইয়ের নির্ধারিত সময়ের মধ্যে করবেন না। পাঠ্য বইয়ের নির্ধারিত সময়টুকু দিয়ে তারপর যে অতিরিক্ত সময়টুকু, যেটি আপনি আপনার শৌখিনতা হিসেবে দেখবেন, সেই জায়গাটিকে আপনি এই চর্চাটা করতে পারেন। এবং প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে শিশু সাহিত্যের বিষয়টা।
আসলে সাহিত্য ছাড়া সৃজনশীলতা কোনোদিন সম্ভব হয় বলে আমার মনে হয় না। সাহিত্য চর্চাটা খুব দরকার। আপনি আপনার মধ্য দিয়ে আপনার সামনের পরিস্থিতিগুলো নিয়ে শব্দের রচনা করেন না, কিছু ছড়া লেখার চেষ্টা করেন না। একটা জিনিসকে আপনি একটা রুমে বসে আছেন, এই রুমটাকে আপনি একটু বর্ণনা করার চেষ্টা করেন না। এই যে আমরা আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনাটা নিয়ে লিখুন। এই আলোচনাটার মধ্য দিয়ে কে কি বলছে, কিভাবে বলছে, কার কোন জিনিসটা কেমন লেগেছে, কিংবা ওই জায়গায় কোন উত্তরটি পেয়েছেন, কোন উত্তরটি পাননি, সেই জিনিসগুলো নিয়ে লিখুন না। আপনি যত বেশি এই প্র্যাকটিসটা করবেন, তত বেশি আপনি আপনার এই কাজে দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি এই জিনিসগুলোকে যদি আপনার পাশের যে বড়রা থাকবে তারা যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে, সেটাও কিন্তু একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এবং সেই জায়গায় যেটা আপনি করতে পারেন, আপনি অনলাইনেও কানেক্টেড থাকতে পারেন অনেকের সাথে, তাদের সাথেও আপনি আপনার যে মতামতগুলো শেয়ার করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই মতামতগুলোকে মাথায় নিয়ে সামনের কাজগুলোকে যদি আবার আপনি করেন, সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আপনি দেখাতে পারেন। অর্থাৎ এভাবে ধাপে ধাপে কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, অবশ্যই পাঠ্যপুস্তকের বইগুলোকে মনোযোগ দিয়ে পড়ার পর। কারণ ওটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আসলে আহ সবচেয়ে বড় যে বিষয়টা, পরিবার আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। আর পরিবার যদি আপনার সহায়ক শক্তি না হয়, সেই ক্ষেত্রে আসলে নজরুল কিন্তু খুব কম মানুষই হতে পেরেছে। অতএব আমাদের হিসেব রাখতে হবে যে বর্তমান বাস্তবতায় আসলে আমাদের কিন্তু সবকিছু মেনে তারপর এগোতে হবে। এবং পরিবার যদি আমার, সেক্ষেত্রে আমার কোনো শখই কিন্তু আসলে সেভাবে পূরণ করার সুযোগ আসে না। পরিবার কখন আমার পাশে দাঁড়ায়, যখন দেখে যে আমার প্রতি যে দায়িত্ব রয়েছে একজন শিক্ষার্থী হিসেবে, আমি সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করছি। তখন আমি যা বলি, বাবা শুনে, ভাই শুনে, মা শুনে, আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত আমার আবদার মেটানোর জন্য এগিয়ে আসে। অতএব আগে আমার সেই কাজটা অবশ্যই করতে হবে। আর একটি কথা, জি, সেটা সেই হচ্ছে প্রত্যাশাটা আমরা রাখি এবং সাংবাদিকদের কিন্তু যেটা অনেক হচ্ছে বেশি আপনাকে একটু বিনয়ের সাথে থামাচ্ছি। একজন দর্শক আমাদের সাথে রয়েছেন ফোনে। আমরা একটু ফোনটা নিয়েই তারপর আপনার কাছে আবারও আমরা ফিরবো। জি, দর্শক কে বলছিলেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? কে বলছিলেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমাদের সাথে অতিথি আছেন। আমি আবার সহকর্মীদের বলবো যে বিষয়টি দেখার জন্য। জনাব মিজান আহমেদ, আপনার কাছে আবারও আমরা ফিরবো। একটু আপনি যে চ্যালেঞ্জের বিষয়টা বলছিলেন, সেই চ্যালেঞ্জের জায়গাটা আমরা একটু সৈয়দা জারিন সুবা আমাদের সাথে আছেন। মেয়ে আ সংবাদকর্মী বলবো, যে সংবাদ সংগ্রহ করে থাকে এবং লিখে থাকে নানা সংগতি অসঙ্গতি সময় অসময়ে লিখে থাকে। জারিন সুবা, আপনি আমাকে শুনছেন? আপনি একজন মেয়ে হয়ে আসলে কতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করছেন? এই জগতে কিছুটা আপনি এসেছেন, আপনি লেখালেখি করছেন, আর ১০ জন শিশুর কথা তুলে ধরছেন। আপনার মেয়ে হয়ে কতটুকু আসলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে আসলে কি দিয়েছে? বাধা দিয়েছে নাকি অন্য কিছু দিয়েছে? সুভা। একটি মেয়ে হিসেবে যখন কোনো কাজ করতে যাব, আমরা মেয়েদের কথা শুনতেই হবে। তো সেই হিসেবে আমি একজন ছোট, তো আমাকেও কথা শুনতে হয়েছে। এবং আমি সব থেকে বড় যে সাপোর্টটা পেয়েছি, আমার মা বাবা আমাকে সাপোর্ট দিয়েছে। তো যখন আমার বন্ধু বান্ধব বলেছে অযথা লেখাপড়ার বাহিরে এগুলো নিয়ে কি করবি, লেখাপড়া কর, এটা কর সেটা কর, তখন আমি আমার মাকে বলি, আম্মু এরা তো এইভাবে বলছে, আমি কি এটা কি বাদ দিয়ে দিবো? আম্মু বললো, না, আগে তোমার প্রথম কাজ হচ্ছে পড়ালেখা। পড়ালেখার পাশাপাশি তুমি এটা নিয়ে করবে, একটা নির্দিষ্ট টাইম করে তুমি লেখাপড়া করবে এবং বাদ বাকি তোমার ভালো লাগার জায়গা থেকে তুমি সাংবাদিকতা করবে। পরিবার, একটি মেয়েকে যদি পরিবার সাপোর্ট করে তাহলে মেয়েটি এগিয়ে যাবে। তো আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে দেখে আজ আমি এতটুকু যতটুকু অর্জন করতে পেরেছি আমার পরিবারের জন্য। এবং রাষ্ট্র আমাকে সাহায্য করেছে, বিভিন্ন অধিকার সম্পর্কে জানিয়ে সাহায্য করেছে। জি, সেই প্রত্যাশাটা রইলো। সৈয়দা জারিন সুবা, আপনি আরো দ্রুতগামী কাজ করে যাবেন। আমি একটু যুক্ত হচ্ছি হাবিবুল ইসলাম শান্ত আপনার কাছে। হাবিবুল ইসলাম শান্ত, এই যে নতুন কিছু পরিবর্তন আপনি বললেন কিছুক্ষণ আগে, যে এই যে এত আপনার পরিবর্তনগুলো, এই জায়গা থেকে একটু আপনার কাছে শুনতে চাই আসলে আপনার কাছে কি চ্যালেঞ্জ মনে হয়েছে? আসলে শিশুর মাঝে পরিবর্তনটা আসবেই, এটা বিভিন্ন কিছু প্রভাবে আসুক। এটা ভালো পরিবর্তন এবং খারাপ পরিবর্তন দুটাই আসে। তার মধ্যে ইতিবাচক পরিবর্তনটাই গ্রহণযোগ্য, আর নেতিবাচক পরিবর্তনটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আসলে চ্যালেঞ্জের যে দিকটা আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে সমাজে তো নিন্দুকের অভাব নেই।
ছোটবেলা থেকে আমার মা বলতো যে নিন্দুকেরা যে নিন্দা করবে সেই নিন্দাকে তুমি তোমার জীবনের জন্য বাধা হিসেবে মনে করবে না, তুমি সেটাকে অনুপ্রেরণা মনে করবে, তাহলে তুমি আরো সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়েই এবং এই যে মার যে কথাটা, এই কথাটা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগোচ্ছি। অনেকে অনেক কথা বলে, নানা কথা বলে, সেগুলো শুনি এবং সেখান থেকে আমি যে অনুপ্রেরণাটা পাই, সেটা আমি আমার ইতিবাচক যে পরিবর্তনটা আনার ক্ষেত্রে কাজ করি, সেটা ইতিবাচক পরিবর্তনের জন্যই আমি সেই অনুপ্রেরণাটা লাগাই, যাতে আমি সামনে আরো অনেক বড় কিছু হতে পারি এবং তাদেরকে দেখিয়ে দিতে পারি যে সবকিছু যে শিশুদের যে দ্বারা আহ, নানাভাবে যে তারা হেয় প্রতিপন্ন করে, এটা আসলে করা ঠিক নয়। কারণ সব শিশুর ভিতরেই একটা ঘুমিয়ে আছে অন্য শিশু পিতা, এরকম থাকবেই। তাই আমি যে এরকম যে পরিবর্তনটা আছে সেইভাবে আমি এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জি, সে এগিয়ে যাওয়াকে আমরা সাধুবাদ জানাই। আমাদের সাথে আছেন বিবর্ত সরকার, শিশু সাংবাদিক এবং উদীয়মান ক্রিকেটার। বিবর্ত, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো, আপনি তো সবে প্রাথমিক পড়ুয়া, আপনি প্রাথমিকের গণ্ডি এখনো পেরোননি। তো এই সময় এই জায়গাটিতে এসে কেমন চ্যালেঞ্জ মনে করছেন? আপনি খেলাধুলাও করেন, একজন উদীয়মান ক্রিকেটার। এই জায়গাগুলোতে সবকিছু মিলে আসলে আপনি এই জগতে এসে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন? আসলে আমার চ্যালেঞ্জ এই বিষয়টিতে লেগেছে, যেমন আমার পড়ালেখা করা লাগবে, পাশাপাশি আমার ক্রিকেট খেলা লাগবে এবং সাংবাদিকতা করা লাগবে। তো এই জিনিসটা আমার চ্যালেঞ্জ মনে হয়েছিল, কিন্তু একদিন খুব খারাপ লাগতেছিল আমার যে তিনটি একসাথে আমি কিভাবে করব। তো সেদিন আমার বাবাকে আমি বলেছিলাম। তো আমার বাবা বলেছিল, তুমি যদি তিনটি বিষয়ে যদি তুমি নিয়ম মাফিক, রুটিন মাফিক যদি করতে করো, যে কোনো বিষয়ে 2 ঘন্টা, যতদূর তুমি পারো, 1 ঘন্টা, 3 ঘন্টা, তো এরকম করে আমাকে করতে বলেছে। তো তারপর থেকে আমি এরকম করে করছি এবং আমার সেই চ্যালেঞ্জ গুলো একদম সহজ হয়ে গেছে। এবং আমি প্রত্যেকদিনই আমার কাজগুলো রুটিন মাফিক করি, একটি সময় ধরে করি। জি, আমি দুঃখ প্রকাশ করছি। জনাব মিজান আহমেদ, আপনি আমাদের সাথে আছেন। আমরা যেমনটি শুনছিলাম যে তার পরিবার, অর্থাৎ যে ৩ জন শিশু আমাদের সাথে কথা বলল, তাদের পরিবার তাদের মূল অনুপ্রেরণার উৎস। আমি যদি ভুল না করি। এবং তারা পরিবারের কাছ থেকে সহযোগিতা পেয়েছে। তারা বলছে রাষ্ট্রও তাদের সহযোগিতা করেছে। সবকিছু মিলিয়ে তারপরেও তার ঊর্ধ্বে গিয়েও কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আপনি আসলে কি মনে করেন এই শিশুরা এই জগতে আসলে কি, কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আসলে সাংবাদিকতা পেশাটা পুরোই চ্যালেঞ্জিং পেশা। এখানে চ্যালেঞ্জটা কখনোই এমন না যে 3 মাস থাকবে, 6 মাস থাকবে না, কিংবা এরকম না। এটা সবসময় এটা একটা কন্টিনিউয়াস প্রেশার এবং সেটাকে নিয়েই আগাইতে হয়। এবং যার কারণে আসলে সাংবাদিকতা কিন্তু আসলে কোনো পেশা না, বেসিক্যালি এটা একটা নেশা। আহ, তিনি সাংবাদিক যিনি আসলে এই নেশাটাই খুব বেশি আসক্তের মধ্যে আছে। যখন আমরা আর কি সংবাদে থাকি, তখন কোন ফাঁকে সময় যায়, কোন ফাঁকে আর কি সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এই যে সময়ের যে পালাবদল, এই পালাবদল কিন্তু আসলে নজরে পড়ে না। কারণ আপনি নিউজের ভিতরে এত বেশি আবিষ্ট থাকবেন, আপনি সব সময় সারাক্ষণ নিউজের ভিতরে থাকতে হবে। অতএব সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কন্টিনিউয়াস। এবং এখন পার্টটা হচ্ছে চ্যালেঞ্জটা কোন কোন ফেজে কোন কোন রকম, সেই বিষয়টা। এখন এই যে ওদের যে অবস্থাটা, এই অবস্থাতে যে আসলে খুব একটা সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ ওদের স্পর্শ করবে না খুব একটা। কারণ এই যে কাজগুলো ওরা করবে, সেই কাজগুলোর মধ্যে খুব চাপে পড়ার মতো, খুব ভয়ঙ্কর কিছু হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা ঘটবে না। কিন্তু সামনের দিনগুলোতে একজন সাংবাদিকদের, যে সামনের যে দিনগুলোতে, সেই দিনগুলোতে যখন একজন পরিণত সাংবাদিক হয়ে উঠবে, সেই পরিণত সাংবাদিক হওয়ার পর যদি কোনো কারণে কোনো চাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই চাপটা কিভাবে সামাল দেওয়া হবে, সেই বিষয়টা আসলে অনেক পরের বিষয়। সেটা এখন আসলে ওদের বোঝানোর মতো সময়ও নাই, এবং সেই জিনিসটা হয়তো ওরা ধরতে পারবে কিনা এটাও একটা প্রশ্নের বিষয়। তবে মাথায় রাখতে হবে, একটা সাংবাদিকের সবচেয়ে বড় শক্তিটি কি? একটা সাংবাদিকের সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে তার সোর্স। কোথাও কোনো ঘটনা ঘটলেই তার কানে আসবে। এটা এটা হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। একটা সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্বশীল জায়গা কোনটা? সেটা হচ্ছে সে যে তথ্যটা পেল, সে তথ্যটা যাচাই করলো কিনা, ক্রস চেকিং। যে এই যে তথ্যটা আমি পেলাম, এই তথ্যটা আমি যাচাই করলাম। তৃতীয় যেটি বিষয়টি হচ্ছে, এই সংবাদটি যখন আমি উপস্থাপন করব, সেটা সমাজ সংশোধনের জন্য কতটুকু উপযোগী।
একটা খবরকে আপনি বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, বিভিন্ন জিনিস আপনি শিরোনাম করতে পারেন। আপনার শিরোনাম অনেক ক্যাচি হবে, সেই স্বার্থ দেখে আপনি যদি পুরো খবরটিকে অন্যভাবে টুইস্ট করেন, তাহলে আসলে দেশের উপকারের থেকে আপনি ক্ষতিই করলেন। আপনার দেখতে হবে যে আপনার সংবাদটি সমাজের জন্য কতটুকু কাজে লাগে, অন্যের জন্য কতটুকু কাজে লাগে, আপনার প্রতিবেদনের বক্তব্য আসলে এই সমস্যাটাকে কতটা স্পষ্ট করলো, এখানে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য কতটা আসলো, সে জায়গাগুলোতে আসলে সবচেয়ে বেশি আসলে দেখতে হবে। আসলে পরিপূর্ণ সংবাদটা কিভাবে হয়, পরিপূর্ণ সংবাদের রূপটা কিরকম, সেই জিনিসগুলো নিয়ে আসলে একটু আলোচনা করাটা দরকার। প্রত্যেকেই তো প্রতিবেদন করে, আপনি দেখেন যে আমাদের খুনের প্রতিবেদন, আপনি দেখেন যে আমাদের হত্যার প্রতিবেদন, ইদানিং তো অন্যান্য বিষয়গুলো আসছে, অমানবিক নির্যাতনের বিষয়গুলো আসছে, এই যে প্রতিবেদনগুলো আসছে, এই প্রতিবেদনগুলো আসলে কিভাবে আসা উচিত, আপনাদের কি মনে হয়? সেই জিনিসগুলো আসলে ভাবার দরকার আছে। আপনি একটা জিনিসকে দেখবেন, একটা শিশুর কষ্টকে দেখবেন, সেই কষ্টটা আসলে আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন। আপনার ঘরে, আপনার ঘরে আপনার বাসায় থাকা কাজের মানুষটির প্রতি আপনি কতটা হৃদয়বান হবেন, এই জিনিসগুলো আসলে কিন্তু চর্চার বিষয়। এবং সেই চর্চাটা, আপনার এলাকায় যদি কোনো কুকুর থাকে, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিন, সেই কুকুরটার প্রতি আপনি কতটুকু মানবিক হবেন, একটা পশুর প্রতি আপনি কতটুকু মানবিক হবেন। আপনি যখন সাংবাদিকতা বেছে নিবেন, তখন মনে রাখবেন আপনি কিন্তু একটা আতসিক কাচের নিচে আছেন, সবাই আপনাকে দেখবে শুধুমাত্র সমালোচনার জন্য। কারণ আপনি তো সমাজের ত্রুটি ধরে বেড়ান, আপনি তো সমাজের অসঙ্গতি তুলে ধরেন। আপনার মধ্যে যদি অসঙ্গতি থাকে, তাহলে আপনি আপনার প্রিয়জন, স্বজন, প্রতিবেশী সবার সমালোচনার তীরে আষ্টে পৃষ্ঠে ক্ষতবিক্ষত হবে। অতএব সে জায়গায় কিন্তু আপনার অনেক বেশি দায়িত্বশীল হতে হয়, নিজেকে নিয়ে, নিজের আচরণকে নিয়ে, নিজের বন্ধুদেরকে নিয়ে, নিজের কর্মকাণ্ড, পারিপার্শ্বিকতা নিয়ে সবসময় আপনার একটা তৃতীয় চোখ, তৃতীয় মন খোলা রাখতে হয়। অতএব সেই জায়গাগুলো কিন্তু ভেবে দেখার বিষয়। এবং একটা খুব ভালো বিষয় যে আপনাদের পরিবার আপনাদের পাশে দাঁড়িয়েছে, এই জিনিসটা খুবই ভালো। এবং এই জিনিসটাই হচ্ছে আসলে, এর কারণেই হয়তো আজকে আপনাদের সাথে আমার এই কথা হচ্ছে, না হলে হয়তো এই কথাটাও হতো না। কারণ পরিবার যদি আপনাকে সেই সময়, সেই সুযোগ, সেই অনুপ্রেরণা না দিত, তাহলে আজকে আপনি ওখানে বসে অনলাইনে আমার সাথে কানেক্ট হতেন না। অতএব এই জায়গাটা একটা বড় বিষয়, এটাকে আপনার পজিটিভলি নিতে হবে এবং পজিটিভলি ধরে রাখতে হবে। কারণ আপনার একাডেমিক ফলাফল যখন ভালো থাকবে, তখনই পরিবার আপনাকে এই সুযোগটু দিবে। যখনই ফলাফলটা খারাপ হবে, তখন আপনার যত সুযোগ সুবিধা একটা একটা করে কাটা পড়তে থাকবে। অতএব ওই জায়গাটাকে অবশ্যই আপনি দেবেন। একটা ছোট্ট টাস্ক আপনাদের সবাইকে আমি আজকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি আপনার যেই এলাকাটিতে রয়েছে, সেই এলাকাটির শিশুদের সম্পর্কে একটু খোঁজ নেন। তাদের খেলার মাঠ রয়েছে কিনা, তারা অবসরের সময়টা কিভাবে কাটায়, এবং তাদের আসলে শিক্ষার পর্যাপ্ত সুযোগ রয়েছে কিনা, কিংবা তারা যেখানে শিখছে সেখানে আসলে মানটা কিরকম। আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জানি যে রুমে এত বেশি শিক্ষার্থী থাকে যে একজন শিক্ষকের পক্ষে অতগুলো শিক্ষার্থীকে আসলে ওভাবে দেখানোর সুযোগ হয় না। আসলে যেটা বলতে চাচ্ছি মোটা দাগে, যে সেখানকার শিশুরা কতটুকু সুবিধা বঞ্চিত, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, যেই মৌলিক তাদের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো থেকে আসলে কতটুকু বঞ্চিত, এই জায়গাটাতে একটু দেখুন। এবং এই বিষয়টাতে বড়দের ভাবনা পড়ে, শিশুদের কোনো ভাবনা রয়েছে কি, তারা আসলে কিভাবে, কেন তাদের এই সমস্যা, এই সমস্যাগুলো যখন তারা বলে, তখন বড়রা আসলে কি প্রতিক্রিয়া দেয়, সেটা নিয়ে তাদের অভিযোগগুলো কি, সেটা একটু খোঁজ দেয়। এবং যখনই আপনি এই টাইপের কিছু করতে থাকবেন না, আপনার ভালো লাগবে। ভালো লাগবে এই কারণে যে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু জানছেন, অনেক কিছু শুনছেন, যেগুলো আপনার জানা হয়নি, যেগুলো আপনার শোনা হয়নি। এবং এর মাঝখানে দেখবেন যে অনেকের আপনি খুব কাছে যেতে পারছেন। সাংবাদিক কিন্তু সাংবাদিক সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে একটা বন্ধুত্ব, একটা অদৃশ্য সেতু বন্ধন রচনা করে মানুষে মানুষে। একটা সংবাদকর্মীকে তথ্য দেওয়ার জন্য তার একটা সোর্স অনেক বড় ঝুঁকিও নিয়ে নেয়। কারণ কি, তার আস্থার জায়গা যে আমি তাকে এই জিনিসটা দিলে সে আগাবে, পাশাপাশি তারও আর কি, তারও একটা গর্বের বিষয় যে আমি একটা ভালো কাজে অংশ নিতে পেরেছি।
এই যে একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ। অথবা মানুষের মানুষের মধ্যে সম্পর্কটা আসলে বিস্তৃত হয়ে যায় সাংবাদিকতার মাঝখানে, সেই সুযোগটি রয়েছে। আর দুর্ভোগটা কোন জায়গায়? সেই দুর্ভোগটা হচ্ছে আসলে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এখন এই বিষয়গুলো আসলে আপনাদের জন্য না, তবে খেয়াল রাখতে হবে সোর্সের নাম কিন্তু কখনো প্রকাশ করা যায় না। আপনার যিনি সোর্স, আপনার কোনো বন্ধুকে জীবনও বলবেন না ও আমার সোর্স, ও আমাকে এটা জানিয়েছে, কিংবা বলবেন না ওর কাছ থেকে এটা শুনেছি, আপনি কি বলেন। কার কাছ থেকে কি শুনছেন একদম জীবনও কাউকে বলবেন না। বলবেন যে এই বিষয়টা দেখতেছি, কি বিষয় বলেন, কিংবা এই বিষয়টা শুনতেছি, আসলে আপনি কি জানেন বলেন, কিন্তু কাউকে উদ্ধৃত করে কখনো বলতে যাবেন না। অতএব এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। জি, নিঃসন্দেহে আমাদের শিশুর হাতে, শিশু সাংবাদিকদের হাতে অসংখ্য প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের তীরগুলো আপনার দিকেও রয়েছে। যারা মূলধারার সাংবাদিক রয়েছেন, ব্রডকাস্ট জার্নাল রয়েছে, তাদের দিকে অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো নিব। তার আগে আমাদের সবার আপত্তি, মোটা দাগে যদি বলি, শিশুরা এখন প্রযুক্তি ব্যবহার বেশি করছে। সেই জায়গাটিতে আসবো। আমি একটু শুরুতেই আমাদের সাথে যুক্ত আছেন বিবর্ত, আ একজন উদীয়মান ক্রিকেটার। আমি তার কাছে ক্রিকেট নিয়ে একটু পরে প্রশ্ন করব। কিন্তু এর আগে আপনার থেকে শুনতে চাই, আপনি প্রযুক্তি ব্যবহারে আসলে কতটুকু সচেতনতা অবলম্বন করেন? আমরা দেখি অভিভাবকদের ঘোর একটা আ উম আ অভিযোগ থাকে যে শিশুরা প্রযুক্তিতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। আপনি কিভাবে দেখেন বিবর্ত? আসলে আমি প্রযুক্তি যেভাবে দেখি, প্রযুক্তি আমি সবসময় আমার কাছে কাজে লাগাই। যেমন আমি যদি কোনো কিছু শিখতে চাই, আমি ইউটিউবে সার্চ করি বা গুগলে, আমি প্রযুক্তিকে একদম কাজে লাগাই আমার যতটুকু কাজে প্রয়োজন। কারণ প্রযুক্তিকে যদি আমি কাজে না লাগাই, তাহলে প্রযুক্তির সঠিক ব্যবহারটি আমার দ্বারা হচ্ছে না। সেই জন্য আমার সকলের কাছে একটা আবেদন, প্রযুক্তি প্রযুক্তিকে আপনারা সবাই সঠিক কাজে লাগান, ভুল কাজে লাগিয়েন না। কারণ ভুল কাজে লাগালে আপনাদের জি, অনেক এবং ক্ষতি হবে। এবং তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছো। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা একটু সৈয়দা জারিন সুভা আপনাকে যুক্ত করে নিচ্ছি। সুভা, আপনার কাছে যদি আমি ঠিক একই প্রশ্নটা রাখতে চাই, আসলে আপনি আহ এই প্রযুক্তি ব্যবহারে কতটুকু সচেতন? অন্যের থেকে কি কিছু আলাদাভাবে সচেতনতা অবলম্বন করেন, সুভা? একটি মানুষের যেরকম ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে, তেমনি প্রযুক্তিতেও ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে। তো প্রথমে আমি প্রযুক্তি সম্পর্কে অতটা সচেতন ছিলাম না, কিন্তু আস্তে আস্তে যখন বিভিন্ন প্রতিবেদন পড়েছি যে সাইবার বুলিং, সাইবার ক্রাইম, তখন আমি নিজের ভিতরে এক ধরনের রুটিন করে নিয়েছি যে প্রযুক্তিকে আমি ভালো দিক করে ব্যবহার করব, একটি সময় করে আসবো। কারণ মাদকের থেকে ভয়াবহ নেশা হচ্ছে প্রযুক্তির নেশা, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ছোট বয়স থেকে সোশ্যাল মিডিয়ার সাথে আছে, এবং এই ক্ষেত্রে আহ ছোটরা বেশি সাইবার ক্রাইম, সাইবার বুলিং এর শিকার হচ্ছে। তো আমি প্রযুক্তিকে একটু ভালো দিক থেকে বেছে নিয়েছি। যেমন অনেকে আসে লেখাপড়া বাদ দিয়ে প্রযুক্তিতে সময় কাটানোর জন্য, ফ্রেন্ডদের সাথে চ্যাট করার জন্য। আমি সেই জায়গা থেকে একটা আলাদা মাধ্যম বেছে নিয়েছি যে আমি যখন প্রযুক্তি ব্যবহার করবো তখন বিভিন্ন শিক্ষামূলক জিনিস পড়বো। যেরকম শিক্ষামূলক গ্রুপ রয়েছে, আমি লেখালেখি করছি বিভিন্ন অনলাইন শিশু পত্রিকাতে। তো আমি প্রযুক্তিতে যখন আসি এগুলো পিছিয়ে বেশি সময় ব্যয় করি। তো অভিভাবকদের একটা যে প্রশ্ন আছে যে বাচ্চারা বেশি প্রযুক্তি ব্যবহার করে, হ্যাঁ, এই বাচ্চারা বেশি প্রযুক্তি ব্যবহার করে, এবং আমাদের অভিভাবকদেরও সচেতনার প্রয়োজন যে কেন তারা প্রযুক্তি ব্যবহার করছে। যখন একটি মা বাবা বা চাকরি করে দুজন, তখন শিশুটি কিন্তু প্রযুক্তির উপর বেশি আকৃষ্ট হয়ে যায়। তখন প্রত্যেকের মা বাবার উচিত যে শিশু কি চায় তাদের কথা শুনে এবং তাদেরকে সময় দেওয়া। জি, সে প্রত্যাশাটা রাখি। সৈয়দা জারিন সুভা, আপনি আমাদের সাথে আছেন। অনেকগুলো প্রশ্নও রয়েছে আপনার। সেই প্রশ্নগুলো এরপরে আমরা আসবো। আমরা যুক্ত হয়েছি হাবিবুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক। হাবিবুর, আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, আপনি আসলে কিভাবে এই জায়গাগুলো দেখেন? প্রযুক্তি নির্ভরে আপনি কি সচেতন? প্রযুক্তির ভালো এবং খারাপ দুইটা দিকই রয়েছে। আসলে ভালো দিকটাই আমাদেরকে নিতে হবে। এখন আমি যতক্ষণটা প্রযুক্তিটা ইউজ করব, ততক্ষণ সেটা আমার নিজের প্রয়োজনে এবং ভালোর দিকটা যেন আমাদের ব্যবহারটা হয়, সেটা আমাদের সচেতন রাখতে হবে। এখন যে লকডাউনের সময়টা আমাদের স্কুল কলেজ বন্ধ, এখন আমি প্রযুক্তিটা ব্যবহার করে বিভিন্ন অনলাইনে ক্লাস করতেছি, বন্ধুদের সাথে বিভিন্ন রকম শেয়ার করতেছি, তাদের লেখাপড়ার খোঁজ খবর নিচ্ছি। এই সকল বিষয়গুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তি আমাদের জন্য ভয়াবহ রূপ নিবে না। কিন্তু এই সকল দিক ব্যতীত অন্য কোনো দিক, যেমন অনলাইন গেম আছে, এর দিকে যদি আমরা আসক্ত হয়ে পড়ি, তাহলে সেই প্রযুক্তিটা আমাদের জন্য অনেক মারাত্মক এবং ভয়াবহ হয়ে দাঁড়াবে।
তাই আমরা যতক্ষণটা প্রযুক্তিটা ইউজ করব সেটা যেন আমাদের সবসময় ভালোর দিকে হয়, খারাপের দিকে না যায়, এই মানসিকতা নিয়েই আমি প্রযুক্তিটা ইউজ করি। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে দর্শক আপনারা দেখছেন জানতে ইচ্ছা করে আয়োজন এবং আমাদের আজকের বিরতিহীন এই সংযোগের বিষয় শিশু সাংবাদিকতা ও সৃজনশীলতা। সৃজনশীলতা আমাদের শিশুরা কতটুকু এগিয়ে যাচ্ছে সেই প্রত্যাশাটা আমরা রেখে আরেক দফা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন এসএটিভির স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনুষ্ঠান চায়ের কাপের ঝড়ের সম্মানিত সঞ্চালক জনাব মিজান আহমেদ স্যার। যেমনটি শুনছিলেন যে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, এই শিশুরা সচেতন হলেও অভিভাবকদের মোটা দাগের অভিযোগগুলোর মধ্যে এটি একটি যে শিশুরা প্রযুক্তিতে একেবারে আগ্রাসী হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছে প্রজন্মকে। আমাদের বিশেষজ্ঞরাও সেটিও বলছে। আপনি কি মনে করেন একজন সাংবাদিক হিসাবে? আসলে জুয়াকে বলতে যে তো চশমা পরে, তাই না? প্রথমেই এবং ও বেশ কিছু ভালো শব্দ দিয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাডিকশন, তারপর সাইবার ক্রাইম। এই তিনটা বিষয় আসলে আলোচনার দরকার। প্রথম যেটা হচ্ছে আসলে এই প্রযুক্তি নির্ভরশীলতা চোখের উপর কি প্রভাব ফেলতেছে। একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে ব্লিঙ্ক মোর দেন ক্লিক। ক্লিক মানে হচ্ছে আমরা কম্পিউটারের মাউস ক্লিক করি, আর ব্লিঙ্ক হচ্ছে যখন আমরা চোখের পাপড়িকে মিলাই। যখন আপনি প্রযুক্তি ব্যবহার করছেন তখন আপনি খুব মনোযোগ যখন দিচ্ছেন তখন আপনি কিন্তু ব্লিঙ্ক করছেন না, যার কারণে আপনি এক মনে তাকিয়ে রয়েছেন। আপনার চোখের যেই অকুলার সারফেস যেটাকে বলে সেটা শুকিয়ে যাচ্ছে। সেটা শুকিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে ড্রাই আইস তৈরি হচ্ছে, এবং এই ড্রাই আইস একসময় কিন্তু অন্ধত্বের দিকে ধাবিত করে মানুষকে। এবং এই লকডাউনের সময় যখন খুব বেশি প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা বেড়েছে মানুষের, তখন চক্ষু চিকিৎসকরা যেমনটি বলছেন যে তাদের কাছে প্রচুর সংখ্যক ড্রাই আইজের পেশেন্টের সংখ্যা বেড়েছে, যার কারণে এই বিষয়টাতে সবাইকে সচেতন হতে হবে। কারণ আমরা তো আসলে ইউটিউবে প্রচুর গেমস আছে, খুবই জনপ্রিয় গেমস, এবং সেই গেমস গুলো আবার অনলাইনে বিভিন্ন বন্ধু বিভিন্ন স্থান থেকে কানেক্ট হয়ে আপনারা খেলছেন, এবং এই খেলাটা কিন্তু আসলে শুধু খেলার মধ্যে থাকে না, এটা আসলে একটা আসক্তির পর্যায়ে চলে যায়। এবং এই কারণেই কিন্তু অভিভাবকদের সেই অভিযোগ আমরা দেখেছি যে আসলে এই প্রযুক্তির এই আসক্তির কারণে শিশুদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা কিন্তু একেবারে ধ্বংসের পথে। কেন ধ্বংসের পথে আপনাকে বলি, আমি যদি ছোট্ট আমার ঘরের উদাহরণ দিই। আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি। আমার 6 বছর বয়সী শিশু, সে স্কুলে পড়ে। যেহেতু আমরা চাকরিজীবী পরিবার, আমরা সকালে হাজবেন্ড ওয়াইফ বের হয়ে যাই, সেই ক্ষেত্রে আমার শিশুটির একটা দীর্ঘ সময় কাটে হচ্ছে কিন্তু স্মার্টফোনে, ট্যাবে। সে কখনো চুচু টিভি দেখে, বিভিন্ন গেমস ডাউনলোড করে, এবং সে মোটামুটি আর কি স্মার্টফোন অপারেশনে সে আমার থেকেও বেশ দক্ষ। এবং এখন যেটা হচ্ছে যে কোনো কিছু তাকে দিয়ে করাতে হলে পূর্ব শর্ত থাকে হচ্ছে স্মার্টফোন। ওটা তার হাতে থাকবে, তারপর সে সুন্দর করে খাবে। ওটা তার হাতে থাকবে, সে সুন্দর করে অন্য কাজ করবে। আর এই যে তার যে একটা নির্ভরশীলতা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। এবং এর কারণে তার যে স্বাভাবিক আচার আচরণ অন্য শিশুদের মতো, সেই জিনিসটাও কিন্তু আসলে থাকছে না। সে খুব ভালো ইংরেজি বলে, কারণ সে দেখে হচ্ছে ওই চুচু টিভি দেখে সে প্রথমে তার প্রোনাউন্সিয়েশন গুলো ভালো হয়েছে। আমরা প্রথমে ভাবছি যে এটা খুব ভালো বিষয়, সে তো ইংরেজি শিখছে, শিখুক। কিন্তু দীর্ঘ মাত্রায় দেখা গেল যে না, এটা তার মানসিক বিকাশের ক্ষেত্রে একটা বড় বাধা, স্বাভাবিক আচরণের ক্ষেত্রে বাধা, অন্যদের সাথে মেশার তার যে সহজাত ক্ষমতাটি থাকার কথা সেটা তৈরি হচ্ছে না। সে অনেকটাই একা একটা স্মার্টফোন নিয়ে থাকতে চায়। তার মানে কিন্তু সে আইসোলেশনের দিকে চলে যাচ্ছে। এই বিষয়টাতে খুব বেশি সচেতন থাকতে হবে, কোনোভাবেই যাতে আমার এটা আসক্তির পর্যায়ে না আসে, কোনোভাবেই যাতে আসলে এই জিনিসটির প্রতি আমি নির্ভরশীল না হয়ে যাই। আমাদের বড়রা যারা আজকে ছোটদের অভিযোগ করে, আমাদের বড়রাও কিন্তু আসলে এই আসক্তির মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ সচেতন ভাবে, কেউ অবচেতন মনে। এর কারণটা হচ্ছে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে, ফেসবুকে ছবি আপ করার ক্ষেত্রে, তারপরে সেলফি আপ করার ক্ষেত্রে,
খাবারের ছবি দেয়া থেকে শুরু করে সবকিছুতেই আর কি কোনো একটা আত্মতৃপ্তি নেওয়া তখনই হয় যখন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর একটি ছবি দেওয়া হয়। এর আগ পর্যন্ত মনে হয় জিনিসটা পরিপূর্ণতা পায় না, এমন অনেকেই রয়েছে। অতএব এই সমস্যাটা কিন্তু আসলে এই প্রযুক্তি কেন্দ্রিক যে নির্ভরশীলতা, এটা এখন ছোট বড় সবার মধ্যে চলে আসতেছে। আচ্ছা, যে বিষয়টাতে আসতে চাই, আপনারা যেহেতু প্রযুক্তিকে কাছে নিয়ে চলেন, সেক্ষেত্রে একটি বিষয় খুব বেশি আপনাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে আমরা দেখেছি যে বেশ কিছু সময় আমরা দেখেছি আর কি, এখন এবছর হয়তো এই ঘটনাগুলো কম, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে আসলে শিশু কিশোরদের ভুল পথে চালিত করার একটি চেষ্টা হয় কিন্তু এই প্রযুক্তিগত সংযোগের মাধ্যমে, যেটা আসছিল এই সাইবার ক্রাইম শব্দটির কারণে এই বিষয়টি নিয়ে আলোচনা করা আমি প্রয়োজন বলে মনে করছি। অনেকেই দেখবেন প্রথমে খুব সুন্দর সুন্দর কথা বলবে, ইনবক্সে খুব সুন্দর সুন্দর কথা, আপনাকে মোটামুটি আপনাকে আপনার ভালো লাগা খারাপ লাগা সবকিছুকে যাচাই বাছাই করেই কিন্তু তারা যোগাযোগটি তৈরি করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে দেখবেন যে প্রথম দিকে খুবই ভালো একটা মানুষ, তারপর দেখবেন আস্তে আস্তে সে আপনাকে অনেকটা আর কি জেহাদি ধ্যান ধারণার দিকে আপনাকে প্রভোগ করার চেষ্টা করবে, নিয়ে আসার চেষ্টা করবে। এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে, এই বিষয়গুলোতে খুব সচেতন থাকতে হবে। কারো অপরিচিত কারোর সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আপনি খুবই সতর্ক হবেন। একান্ত যদি প্রয়োজন না হয় অপরিচিত কারোর সাথে সংযুক্ত হওয়ার দরকারই নেই। কারণ আপনি এটা এখন আপনারা সবাই জানেন যে আসলে ফেক আইডি দিয়ে অনেক অ্যাকাউন্ট তৈরি করা যায়। অতএব আইডি দেখে একটা মানুষকে কখনোই বিচার করার প্রয়োজন নেই, কিংবা ওই আপনার মুঠোফোনের বার্তার মধ্যে দিয়ে তাকে বিচার করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার যে পরিবার রয়েছে, আপনার যে স্বজন রয়েছে, তাদের মধ্যেই থাকেন, তাদের মধ্যেই থাকেন। এবং এর মাঝে যদি কোনো কিছু হয় অবশ্যই বড়দের পরামর্শ নিন। কারণ আপনি আপনার ধরেন আপনার কোনো একটা খারাপ সময়ও দেখবেন যে কেউ যখন খুব আপনাকে বোঝানোর চেষ্টা করবে, বন্ধু হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, দেখা যাবে যে পাশে দাঁড়ানোর চেষ্টা করার ওই মানুষটার একটা অন্য ধরনের মোটিভও থাকতে পারে। কারণ সে আপনার মধ্যে গিয়ে আপনাকে দখল করে তারপরে কিন্তু সে আপনাকে অন্য পথে চালানো। এই হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দীর্ঘ সময় কখনোই প্রযুক্তিকে ব্যবহার করবেন না। যদিও আজকে এটা একটা দীর্ঘ সময়ের অনলাইনে আমরা কানেক্ট রয়েছি, কিন্তু এরকম দীর্ঘ সময় কখনোই থাকবেন না। কারণ এটা আপনি জানেন যে এটার একটা রেডিয়েশন আছে। কিছুদিন আগেও কিন্তু সর্বোচ্চ আদালতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে আমরা যে মুঠোফোন গুলো ব্যবহার করতেছি, মুঠোফোন থেকে যে আল্ট্রাভায়োলেট রে যেগুলো আসতেছে, যেগুলো আমরা দেখছি না, আসলে সেগুলো পরোক্ষভাবে আমাদের কিভাবে ক্ষতি করছে। এই পরিণত বয়সের ক্ষতির থেকে আপনাদের বয়সের ক্ষতিটার মাত্রাটা একটু বেশি। অতএব সে জায়গায় আপনাদের আরো বেশি সচেতন থাকতে হবে। কারণ দীর্ঘ সময় যখনই আপনি থাকবেন, আপনার কিন্তু আসলে চোখ থেকে শুরু করে মগজে এটার চাপ পড়বে। আপনি দেখবেন, আপনি যখন একটানা স্মার্টফোনে যদি একটা ধরেন একটা ছোটদেরই একটা মুভি দেখলেন, এমিলের গোয়েন্দা বাহিনী দেখলেন, এগুলো একটা দেখলেন, আপনি দেখার পর আপনি দেখবেন যে আপনার কিন্তু মাথা ব্যথা করবে। এর কারণটা হচ্ছে এটা আসলে কিন্তু আপনার যে শারীরিক কাঠামো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, সে নিতে পারেনি। যখনই শরীর কোনো কিছুকে রিয়্যাক্ট করে তার মানে হচ্ছে শরীর ওই জিনিসটার জন্য প্রস্তুত না। আর একটা বিষয়, আমার বোধহয় আরেকটা বিষয় বলার একটু রোগ আছে, এটা আমার বাসার মানুষও বলে, আমিও বললাম। সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খেলাধুলা করতে হবে কিন্তু একদম। কারণ হচ্ছে সাংবাদিকটা খুব ভালো দৌড়াইতে পারে, ঠিক আছে, একটা ভালো রিপোর্ট করছেন, একটা এলাকার খুব ভালো খবর টবর ফাঁস টাস করে দিয়ে সবাইকে ধরা খাওয়াই দিচ্ছেন, ওই এলাকায় হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে গেছেন, দৌড়ানি খেতে পারে, কোনো সমস্যা নেই, চুপ দাপ দৌড়ে বেরিয়ে আসতে হবে। অতএব সেই রকম আর কি আপনার সব দিকে এক্সপার্ট থাকতে হবে, সব দিকে। খেলাধুলাটা বেশি করে করতে হবে। খেলাধুলা আপনি যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনার শারীরিক ক্ষমতা বাড়বে। আপনার শারীরিক ক্ষমতা যত বাড়বে তত বেশি কিন্তু আপনার মানসিক ক্ষমতা বাড়বে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু কানেক্টেড।
সেই এবং বিশ্বাসটা আমরা রাখি। আমাদের সাথে আছেন আমরা অনেক প্রশ্ন আপনার কাছে রয়েছে। সেই প্রশ্নগুলোর তো উত্তর দিতে হবে। সেজন্য আপনাকে বিনয়ের সাথে থামাচ্ছি। আছেন আমাদের সাথে মিজান আহমেদ, স্টাফ রিপোর্টার এসএটিভি, আছেন আমাদের সাথে বিবর্ত সরকার, শিশু সাংবাদিক এবং উদীয়মান ক্রিকেটার, আছেন আমাদের সাথে সৈয়দা জারিন সুভা, শিশু সাংবাদিক, এবং আছে হাবিবুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক। আমরা একটু প্রশ্ন নিই। অনেকক্ষণ ধরে তারা প্রশ্ন দিবে করে ভাবছে। সৈয়দা জারিন সুভা, আপনার থেকে যদি আমি একটু প্রশ্ন নিই, আসলে আপনার আসলে প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রশ্ন যদি আমি নিই। এখন দেখা যাচ্ছে অনলাইন ভিত্তিক যেগুলো নিউজ পেপার সেখানে গুজবের সংখ্যা বেশি হচ্ছে এবং জনগণ এগুলো শেয়ারও বেশি করছে। তো একজন সাংবাদিক হিসেবে আমরা কিভাবে এই সমস্যাটা মোকাবেলা করতে পারি, যে তাদেরকে কিভাবে বুঝাবো যে সংবাদটি সত্য না মিথ্যে সেটা যাচাই করার মাধ্যমটি কি? খুব দারুণ একটি প্রশ্ন। আসলে গুজবের বিষয়টায় আসি। এই দেখেন, এটা কিন্তু এই প্রযুক্তির কারণে তৈরি। এই গুজব ছড়াচ্ছে কিভাবে? আপনারা টেলিভিশনে নিশ্চয়ই অ্যাড দেখছেন, ওই যে মাছ মারা গেছে ছবি তুলে সেলফি দিয়ে অন্য একটা স্ট্যাটাস দিচ্ছে, একটা ফায়ার ড্রিলিং হচ্ছে আগুন লেগে গেছে বলে স্ট্যাটাস দিচ্ছে। আর কি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক হচ্ছে গুজবের একটা বড় উৎস। আমরা কি করলাম পদ্মা সেতু মাথা চাই, কি অদ্ভুত একটা তথ্য দিয়ে দিলাম। তারপর কি হলো, দেশব্যাপী মাথা কাটা শুরু হয়ে গেল। এই যে কোত্থেকে আসছে, একটা লোক কি করলো, আপনার প্রাচীন একটা রীতি রয়েছে যখন একেবারে আসলে বিজ্ঞান শিক্ষা কোনোটাই আধুনিক পর্যায়ে ছিল না, সেই সময় যখন অবকাঠামোগত কোনো নির্মাণ হতো তখন তারা মনে করতো যে একটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে গেলে হয়তো ভালো হয়। কেউ হয়তো এই ধরনের একটা পৌরাণিক কাহিনী পড়ছে, পড়ার পর সে একটা গ্রাফিক্স করলো যে হ্যাঁ পদ্মা সেতুর দিকে এইরকম হা করে দত্ত আসতেছে, সে মাথা চাচ্ছে। এরপর কি হলো, মাথা কাটা শুরু হয়ে গেল। আমরা নেতিবাচক জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলোকে খুব বেশি কাছে টেনে নেই। এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতার কারণে কিন্তু গুজবটা তৈরি হয়। আর যখনই আপনি একটা কিছু শুনছেন, এটা যখন আপনি অন্যকে বলেন, সাথে কিন্তু আপনার কিছু কথাও লাগিয়ে দেন। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আপনি আমার থেকে যেটা শুনছেন, সেই কথাটা যখন আপনি আমার হয়ে অন্যকে বলবেন, কখনোই আমার কথাটা অ্যাজ ইট ইজ বলতে পারবেন না। এর মাঝে আপনার কিছু কথা ঢুকেই যাবে। এইভাবে কিন্তু ডালপালাটা ছড়ায়। এখন প্রশ্ন হচ্ছে করণীয়টা কি? যখন গুজব হবে আমি কিভাবে গুজবটাকে প্রতিরোধ করব? সরকার সুন্দর একটা ব্যবস্থা রাখছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনাকে সরকার বলছে কিন্তু 999 নামের একটা জিনিস আছে। যে কোনো সমস্যা হলে আমাকে জানাও, যে কোনো কিছু হলে আমাকে জানাও। এই একটা বিষয়। আপনি দেখতেছেন কোথাও একটা সমস্যা, আপনি দেখতেছেন কোথাও একটা গন্ডগোল লেগে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, আপনি কিন্তু 999-কে জানিয়ে দিতে পারেন। আপনি দেখতেছেন একটা জিনিস খুব ভালোভাবে প্রচার হচ্ছে, যে জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে এটা কোনোভাবেই সত্য না, আপনি ওই জিনিসটাকে একটু অন্য জায়গা থেকে চেক করুন না। আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ইন্টারনেট প্রযুক্তি রয়েছে, সেই ইন্টারনেট প্রযুক্তিকে ধারণ করে আপনি এই জিনিসটার গভীরে যাওয়ার চেষ্টা করেন। আপনি সাথে সাথে 5 মিনিটে দেখবেন যে আসলে এটার সাথে ওটার কোনো মিল নেই। আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, কেন গুজবটা ছড়াচ্ছে? যখন থেকে ইউটিউব টাকা দেওয়া শুরু করলো, তখন থেকে কিন্তু আসলে গুজবের ডালপালাটা বাড়া শুরু করলো। ইউটিউবাররা একটা টাকা পায় এবং সেই টাকার কারণে তারা চেষ্টা করে খুব দ্রুত একটা জিনিসকে ভাইরাল করা। খুব দ্রুত জিনিসকে ভাইরাল করার জন্য কি করতে হবে, খুব চটকদার হতে হবে, খুব রগরগে হতে হবে। এভাবে এমন একটা জিনিস বানায় যেটার সাথে পাচ্ছে কোনো সত্যের কোনো কিছু নাই। শুধু তার উদ্দেশ্য হচ্ছে তার সাবস্ক্রিপশন বাড়বে, তার ভিউয়ার্স বাড়বে, এবং এই ভিউয়ার্স বাড়ার মধ্য দিয়েই সে কিন্তু আসলে চিন্তাই করলো না যে কিছু ভিউয়ার্স এর জন্য আমি দেশের কত বড় ক্ষতি করলাম। কারণ যখনই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভ্রান্ত ধারণা প্রসূত কিছু দেবেন, তখন সেটা শুধু আপনার এবং আপনার সমাজের মধ্যে থাকে না, সেটা পুরো বৈশ্বিক দুনিয়ায় কিন্তু আপনার রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করে। এই জিনিসটা আমরা কখনোই ভাবি না। সেই জায়গাটি আমাদের হাতে সময় খুবই কম, আরো সুদূর প্রসারী হয়তো আলোচনা আমাদের করা উচিত ছিল, কিন্তু অন্য কোনো দিন সময় হলে আবার করব। আমরা
হাবিবুল ইসলাম শুভ, আপনার মনে হয় কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রশ্ন আমরা নিব, আর বিবর্তের কাছে এরপরে গিয়ে আমরা আরেকটা প্রশ্ন নিব। জি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, একজন আদর্শ এবং প্রতিভাবান সাংবাদিক হতে হলে আমাদের কি কি ত্যাগ স্বীকার করতে হবে এবং আমাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিটা কেমন থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি আবার শুনতে চাই প্রশ্নটা। একজন আদর্শ এবং প্রতিভাবান সাংবাদিক হতে হলে আমাদের কি কি ত্যাগ স্বীকার করতে হবে এবং আমাদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গিটা সেটা কেমন থাকতে হবে বলে আপনি মনে করেন? শুভ, আসলে সবচেয়ে ব্যাপারে একজন প্রতিভাবান সাংবাদিক আসলে সাংবাদিক হন না আপনি ভাই, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা সেটা হতে চান তো ভালো কথা। সেটা হতে গেলে প্রথম কথা হচ্ছে আপনার পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। আপনার যে সিলেবাস গুলো সেগুলো খুব ভালো করে পড়েন, খুব ভালো করে পড়ার পাশাপাশি লেখার চর্চাটা করেন। লেখার চর্চাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প, যা আর কি আপনার হাতে কলমে যেটা আসে আপনি সেটা চেষ্টাটা করেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর সাংবাদিকতার এই যে যেটা বললাম, সংবাদ কি, সাংবাদিকতা কি, সাংবাদিকতায় কোন কোন জিনিসগুলোকে অনুসরণ করতে হয়, এই বিষয়গুলো নিয়েও কিন্তু পড়াশোনার সুযোগ রয়েছে। সেটা আপনি অনলাইনেও করতে পারেন, পাঠ্য বইও আছে, নির্দিষ্ট বইও আছে, অর্থাৎ সেই পড়াশোনাগুলো করতে পারেন। কিন্তু এগুলো আপনি পরে করেন, আগে আপনার পাঠ্য বইয়ের পড়াটা করেন। এর পাশাপাশি আপনি যে জিনিসটা করতে পারেন, আপনার লেখার চর্চাটা চালান। সংবাদের প্রতি যদি আপনার সত্যিকার ভালোবাসা থাকে আপনি সাংবাদিক হবেন, কিন্তু সত্যিকার সংবাদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আর কি। যখনই টিভিতে সংবাদ হবে আপনার কিন্তু আসলে ওই কাজ ফেলে ছবি ফেলে ওই সংবাদটা দেখতে হবে। যত বেশি আপনি নিউজের সাথে থাকবেন তত বেশি আপনি ভালো সাংবাদিক হয়ে উঠবেন, কারণ তখন আপনার কাছে কিন্তু এর নিউজ ওর নিউজ সবকিছু আপনি ফিল্টার করতে পারতেছেন, যাচাই করতে পারতেছেন, এবং আপনি জানেন যে আগের কি খবরটা ছিল, এখন কি হচ্ছে, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে সেগুলো আপনি জানতে হবে। সংবাদকে ভালোবাসলে সাংবাদিক হবেন, চেষ্টাটা চালিয়ে যান, করাটা ঠিক থেকে। জি, সেই প্রত্যাশাটা আমরা রাখি। আমাদের সাথে রয়েছে বিবর্ত সরকার, শিশু সাংবাদিক, বগুড়া থেকে যুক্ত হয়েছে। বিবর্ত, আপনার হাতে মনে হয় অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো, তার মধ্যে থেকে আমরা একটি প্রশ্ন এই মুহূর্তে নিতে চাচ্ছি। বিবর্ত। জি, আমার প্রশ্নটা হচ্ছে মানে শিশুরা শিশুরা মাঠে খেলতে যায় না কেন, তারা কেন এত আর কোনো মোবাইল প্রশ্ন গেম বেশি রয়েছে? খেলে? না, আমার প্রশ্ন না, এই জি, অনেক প্রশ্নের অনেক উত্তর পেলে ধন্যবাদ আমি বিবর্ত, খুশি আপনি হব। আমাদের সাথেই থাকুন। আশা করছি জনাব মিজান, আমাদের শিশু সাংবাদিক, প্রাথমিক পড়ুয়া এবং উদীয়মান একজন ক্রিকেটার প্রশ্নটি করলো। আপনার অভিজ্ঞতা কি বলে? অনেক মানুষের সাথে তো চলাফেরা করেছেন সাংবাদিকতার ক্যারিয়ারের জীবনে, অনেক, কি বলে আপনার অভিজ্ঞতা? আসলে দোষটা তো শিশুদের না, দোষটা তো বড়দের। একটা শিশু যেটা করতে চায় না কিংবা করতে পছন্দ করে না, সেই দায় দায়িত্ব কার? সেই দায় দায়িত্ব অভিভাবকের। কারণ আজকে অভিভাবক শিশুটাকে সেভাবে সামাজিক পরিবেশে তৈরি করতে পারেনি বলেই কিন্তু সে চাচ্ছে না। আমরা আসলে আমাদের খেলার মাঠগুলো কি রেখেছি? আমাদের যে বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতা খেলার মাঠ কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে না? যখন মাঠ হারিয়ে যাবে তখন কি হবে? শিশুরা কোনায় আড্ডা দেবে, ঘরে আড্ডা দেবে, অনলাইনে আড্ডা দেবে, এই তো হবে। যার কারণেই হচ্ছে যে আমাদের সময় কি ছিল, আমরা একটা সময় দেখেছি যে ঘুড়ির যে উৎসব, সাকরাইন বলতাম আমরা, সেই সাকরাইনের যে চর্চাটি ছিল সেটা ছিল সর্বস্তরে। আজকে শুধু পুরান ঢাকার কিছু মানুষ সেই চর্চাটি ধরে রেখেছে, আর ঢাকা থেকে কিন্তু জিনিসটা বিলীন। অথচ এটা সবার মধ্যে ছিল। অনেক ধরনের খেলনা ছিল আমাদের, সেই খেলাগুলো সাতচারা খেলতাম আমরা, সেই খেলাগুলোকে আমরা খেলি। আমরা ভোরবেলা নিয়মিত ভাবে ফুটবল খেলার একটা সুযোগ ছিল, এখন কি সেগুলো সেই মাঠগুলো রয়েছে? অতএব এগুলো আসলে ব্যর্থতাটা শিশুদের না, ব্যর্থতা আমাদের বড়দের, আমাদেরও বড়দের, যারা আসলে রাষ্ট্রের অভিভাবক, তাদের এই চিন্তাটি করা উচিত যে শিশুরা আজকে কেন খেলার জন্য মাঠ পাচ্ছে না, কেন মাঠে শিশুরা যাচ্ছে। আর অবশ্যই কিন্তু মাঠ পান আর না পান, আপনার কিন্তু বাড়ির থেকে বের হতে হবে। যদি আপনি সংবাদকর্মী হতে চান, ঘরে বসে থাকলে কোনোদিন হতে পারবেন না, আপনাকে অবশ্যই বের হতে হবে। অতএব সেই বের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি বের হলেই আপনি আপনার সমাজের সাথে থাকলেন, ঘরে থাকলে আপনি ভার্চুয়াল জগতে থাকলেন। অতএব বাস্তব জগতে আসতে হলে আপনাকে বের হতে হবে এবং
মাঠে কিংবা বাইরে খেলার ক্ষেত্রে অন্য শিশু বন্ধুদের অনুপ্রাণিত করতে হবে, দল গঠন করতে হবে, যে টিম গঠন করতে হবে, যাতে এই দুটো টিমের মধ্যে প্রতিযোগিতা হতে হবে, যাতে এই খেলাটার মধ্যে, এবং সেটা ক্রিয়েটিভ খেলা হতে পারে, অনেক ধরনের ক্রিয়েটিভ খেলা থাকে, সেই খেলাগুলো খেলা হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের আমি একটা জিনিস, একটা টিপস দিয়ে দিই, প্রতিদিন খুব বেশি শব্দ শিখবে। একটা সবার বাসায় ইংলিশ ডিকশনারি আছে, ইংলিশ ডিকশনারি নিয়ে প্রতিদিন 10টা নতুন শব্দ শিখবেন প্রতিদিন। আপনার শব্দের ভান্ডার যত সমৃদ্ধ হবে, আপনি তত বেশি গুণী পাঠক এবং লেখক হবেন। কারণ সামনের দিনে তো আপনার পড়তে হবে, অতএব পড়তে গেলে শুধু বাংলা মিডিয়ামের পড়াশোনা করবেন তাও না, ইংরেজি মিডিয়ামের পড়াশোনা আপনার প্রয়োজন হবে, এবং সেই জায়গাতে আপনার শব্দের ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ হওয়া প্রয়োজন। অতএব সেই জিনিসটাকে আপনার জনাব মিজান আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা সেই জায়গাটিতে, জি আমার শেষ হয়নি, আমার শেষ হয়নি, আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে উদীয়মান, বারবার উদীয়মান ক্রিকেটার বলতেছি আমরা বিবর্তন, ভাই ক্রিকেটার তো একটা ভালো জিনিস। আজকে সাকিবের যে আর কি আমরা যদি সেলিব্রিটি দেখি, তাহলে আর কি ক্রিকেটারদের একটা বড় জায়গা, পাশাপাশি আমাদের একটা আইকনিক রোল মডেল। ঠিক আছে, সেই ক্রিকেটের প্রতি নেশাটা বাদ দিয়ে সাংবাদিকতার দিকে আসতেছে কেন, এই প্রশ্ন আমার আসলে বিবর্তনের কাছে। জি, বিবর্তন আছে আমাদের সাথে। জি, বিবর্তের বাইক পুরো মিউট আছে, আমরা যদি আনমিউটের চেষ্টা করি একটু। হ্যাঁ, আনমিউট হয়েছে। জি, আসলে মানে আমি দুইটি কাজে চালিয়ে যেতে চাই, যেমন আমি খেলোয়াড় হতে চাই এবং ক্রীড়া সাংবাদিকতাও হতে চাই। এই দুইটি কাজ আমি প্রত্যেক দিনই করি এবং এই দুটি আমি হতে চাই। আমি ক্রিকেট ছাড়বো না অথবা সাংবাদিকতা এরকম না, আমি দুটি কাজে চালিয়ে যেতে চাই। জি জনাব মিজান আহমেদ, খুব ভালো কথা, খুব ভালো কথা। সেটা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে বিবর্তন, আপনি যদি দুটো নৌকায় পা দেন, সেই ক্ষেত্রে আসলে আপনার অবস্থাটা কি হবে সেই জিনিস একটু ভাবা উচিত। কারণ সমগোত্রীয় না বিষয়টা, বিষয়টা এমন না আপনি ক্রিকেটের পাশাপাশি অন্য একটা অ্যাথলেটিক্স এর ব্যাপারে আগ্রহী, তাহলে এক ছিল, সমগোত্রীয় ছিল, দুটো স্পোর্টই ছিল, কিন্তু এটা কিন্তু দুই ডাইমেনশনের কাজ। সাংবাদিকতা একটা জিনিস আর ক্রিকেটিং আরেকটা জিনিস। অতএব আপনি একটু নিজের মধ্যে যাচাই বাছাই করে দেখেন, নিজের গভীরে যে দেখেন যে আসলে কোনটার প্রতি প্রেম ভালোবাসাটা বেশি, যেটার প্রতি প্রেম ভালোবাসাটা বেশি, যেটা আপনাকে খুব বেশি আনন্দ দেয়, সেটাই করেন। সেটা হয় ক্রিকেট হতে পারে, হয় সাংবাদিক হতে পারে, দুটোকে একসাথে চালানো আমি পক্ষপাতী না। তারপর আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমার অনুরোধ থাকবে আপনি দেখেন কোনটা বেশি আনন্দ পান, সেটা করেন। জি জনাব মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। একজন অভিভাবক আমাদের একটু প্রশ্ন পাঠিয়েছে, সেটি হচ্ছে যে এই মাঠের বিষয়ে, যেটা আমরা খেলাধুলার বিষয়টা বললাম, মাঠ আছে কিন্তু মাঠের যত্ন নাই, এটি আপনি একটু ছোট্ট করে বলবেন, আমাদের সময় খুবই কম। সেটি হচ্ছে যে এটি কি নীতি নির্ধারণী পর্যায়ের কিছু ফারাক রয়েছে, নাকি আমাদের রয়েছে, নাকি আপনি আসলে কি মনে করেন? আসলে এটা আমাদের সবার রয়েছে, এটা আমাদের সবার রয়েছে। এই কারণে যদি আসলে আমরা শিশুদের জন্য, শিশুদের খেলার মাঠের জন্য আমরা সবাই সোচ্চার হই, তাহলে রাষ্ট্র অবশ্যই পাশে দাঁড়াবে এবং সেই দাবির প্রতি কর্ণপাত করবে, দৃষ্টি দেবে, একটা উদ্যোগী হবে। আপনি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো বিষয় চাপ তৈরি করছে, প্রত্যেকটা বিষয় কিন্তু রাষ্ট্র এগিয়ে আসছে এবং একটা ইনিশিয়েটিভ ড্র করার চেষ্টা করছে। যখন আমরা রাজন হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, আপনি দেখেন যে মাত্র 13 কার্য দিবসে বিচার শেষ করে দিলাম আমরা। রাকিব হত্যাকাণ্ড ঠিক সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, আমরা কিন্তু সরকার কিন্তু একটা ইনিশিয়েটিভ ড্র করে। আজকে আমাদের অভিভাবকরা মৌন আছে, আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এই দাবিটাতে এক সুতোয় বাধা নাই, যার কারণে কিন্তু হচ্ছে। কারণ আজকে আমার আপনার সমস্যা মাঠ, আবার আরেকজনই আপনারই আরেক প্রতিবেশী কিন্তু সেই খালি জায়গাটা দখল করে বাড়ি বানাচ্ছে। অতএব আসলে আমাদের ভাবতে হবে, রাষ্ট্রকে তো অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব, কেন শিশুদের পূর্ণ মানসিক বিকাশে মাঠের একটা বিশাল গুরুত্ব, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দায়িত্ব জাগানোর জন্য রাষ্ট্রের যে নাগরিক, তাদেরও দায়িত্ব রয়েছে, কারণ সবাইকে নিয়ে কিন্তু আসলে ব্যবস্থাপনা।
জি, আমরা 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 আশা করব আমরা সকলে আন্তরিক হলে তবেই আমাদের এই জায়গাটা পরিষ্কার করা সম্ভব। শিশুদের যে সৃজনশীলতা রয়েছে সেটিও পরিষ্কার করা সম্ভব। আমরা আবারও একটু বিবর্তের কাছে ছোট্ট করে জানবো। আমরা অনুষ্ঠানে খুবই শেষ পর্যায়ে এসে গেছি। বিবর্ত, শিশু অধিকার ও গণমাধ্যম আপনাকে কি দিচ্ছে? আপনার জন্য কি গণমাধ্যম আ উপযুক্ত কিছু করছে? আপনি কি মনে করেন? আসলে মানে উপযুক্ত অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমার কাছে একটি আবেদন স্যারের কাছে যে আপনি একটি কাজ চেষ্টা করবেন যে আমরা কিন্তু টিভিতে অনেক কিছু দেখে থাকি শিশুদের, যেমন নাচ গান ইত্যাদি, কিন্তু আমরা কিন্তু টিভিতে খেলা নিয়ে কিন্তু কোনো অনুষ্ঠান দেখতে চাই না, মানে দেখি না। সেজন্য স্যার আপনার কাছে আমাদের অনুরোধ, আশা করি আপনি মানে আমাদের নিয়ে যে খেলা নিয়ে একটি অনুষ্ঠান করবেন। আর গণমাধ্যমে অনেক কিছুই, কিন্তু এর ভিতরে আমার একটি ইচ্ছা যে আমরা কিন্তু মাঠ পাচ্ছি, কিন্তু মাঠের যে অবস্থা সে অবস্থা আমরা খেলতে পারছি না। সেজন্য আমাদের আরো একটি ভালো মাঠ প্রয়োজন, এবং সেই মাঠে যেন অনেকেই খেলে। কিন্তু আমরা দেখতেছি মাঠে অনেক বড় ভাইয়েরা যাচ্ছে, যে মানে অনেক মানে খারাপ কাজ করতেছে, যেমন বিড়ি সিগারেট এগুলো খাচ্ছে, মাঠের পরিবেশ নষ্ট করতেছে। আসলে আমি সেগুলো দেখতে চাই না, আমি চাই সবাই মাঠে খেলতেছে, এটাই আমি দেখতেছি। আর আমার স্যারের কাছে যে প্রশ্নটি বললাম, আপনি অবশ্যই খেলা নিয়ে একটি অনুষ্ঠান করবেন, এতটুকুই আমি বলতে চাইলাম, আর কিছু বলতে চাই না। জি, জনাব মিজান আহমেদ, আপনার কাছে আসবো আমরা। তার যে প্রশ্নটি রয়েছে, একটি প্রতিবেদন যদি আপনি করেন যে শিশুদের দিয়ে কেন মাত্র ৩% খবর আসে, সেটি আমরা সেই জায়গাটি আমরা কাছে আসবো। আমরা একটু যুক্ত করে নিয়েছি হাবিবুল ইসলাম শুভ। শুভ, আপনার জন্য শিশু অধিকার ও গণমাধ্যম কি আপনার জন্য যথেষ্ট করছে? আপনার কি মনে হয়? অবশ্যই গণমাধ্যম আমাদের জন্য অনেক কিছু করছে, তার কারণ গণমাধ্যমের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক বিভিন্ন কিছু সম্পর্কে জানতে পারি এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি করতে পারি যাতে আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারি। আর গণমাধ্যমের যে বিভিন্ন রকম যে খবরগুলো প্রকাশিত হয় সেগুলো সবগুলোই কিন্তু সত্য। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বলি, ফেসবুক বলি, সেখানে কিন্তু আমাদের যে সত্য যে ঘটনাগুলো বা সত্য যে নিউজগুলো সেগুলো আমরা পাই না। কিন্তু গণমাধ্যম যে টিভি, সেখান থেকে যে আমরা যে বিভিন্ন খবর শুনতে পাই সেখানে কিন্তু সবগুলো আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তাই আমি মনে করি যে গণমাধ্যম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে ছিলেন। সৈয়দা জারিন সুভা, গণমাধ্যম কি আপনাদের জন্য যথেষ্ট করছে? নাকি আরো কিছু করা উচিত বলে মনে করেন? আপনি তো লেখালেখিও করেন। সৈয়দা জারিন সুভা, আপনি কি মনে করেন? যে গণমাধ্যম অনেক বেশি করছে, আমরা যখন যে একটু আগে শুভ ভাইয়া বলে গেলেন যে ফেসবুকে বিভিন্ন অসত্য অর্থাৎ গুজব পাওয়া যায়, তো আমরা যখন ফেসবুক বাদ দিয়ে অর্থাৎ টিভিতে যখন দেখি তখন আমরা সঠিক তথ্যটা পাই, অর্থাৎ বলতে পারি যে গণমাধ্যম অনেক কিছু করছে এবং গণমাধ্যম আশা করি আরো এগিয়ে যাবে, এটাই বলতে চাই। জি, জনাব মিজান আহমেদ, আপনার কাছে বিবর্ত একটি হয়তো প্রশ্ন রেখেছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে সঙ্গে আমি একটু যুক্ত করি। গণমাধ্যম কি আসলে মূলধারার যে গণমাধ্যম আমাদের রয়েছে, এগুলো কি আসলে শিশুদের জন্য যথেষ্ট করছে? যারা আগামী দিনের কর্ণধার, আরো কি সুদূর প্রসারী কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা? আপনি কি মনে করেন? আসলে গণমাধ্যম সেটাই করে যেটা হচ্ছে আসলে যেটা তার আহ, কি বলবো, একটা হচ্ছে দায়িত্বশীলতার জায়গা থেকে, আরেকটা হচ্ছে তার সার্ভাইভের জায়গা থেকে। অর্থাৎ তার সার্ভাইভের জন্য যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলোকে সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। কারণ আপনি জানেন যে স্মার্টফোন আসার পর গণমাধ্যম কিন্তু একটি চাপে রয়েছে। কারণ আপনার 9.5 কোটি স্মার্টফোন, আপনার মোবাইল টেলিকম অপারেটররা যারা গণমাধ্যমের সবচেয়ে বড় অর্থ সহায়ক শক্তি ছিল, তারা স্মার্টফোনে চলে আসছে। গণমাধ্যম আর্থিক সংকটের মধ্যে আছে, যার কারণে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আজকে কিন্তু বেকার হয়ে যাচ্ছে। অতএব এই কারণে গণমাধ্যম তার অস্তিত্ব রক্ষার জন্য সামাজিক যে দায়বদ্ধতার জায়গায় যে কাজগুলো করত, তার থেকে বেশি এখন সে বাণিজ্যিক কাজগুলোর দিকে মনোযোগী হচ্ছে, কারণ তাকে টিকে থাকতে হবে। অতএব সেই বিষয়টা সবার মাথায় রাখা উচিত। বিবর্তন যেটি বলেছে যে মাঠে আসলে অনেকে সিগারেট খায়, অনেকে অপরিচ্ছন্ন রাখে, আসলে একটা মাঠকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। এখন বড়রা যদি উদাসীন হয়, আপনারা ছোটরা বন্ধুরা আপনারা মিলে আপনারা একটা প্রতিবাদ করেন, আপনারা বড়দের কাছে বলেন না কেন? আপনারা যদি সবাই এখন আপনার ক্লাসের যে বন্ধুরা আছে আপনারা সবাই আলোচনা করেন যে এই মাঠটাকে পরিচ্ছন্ন করার জন্য একদিন আমরা সবাই মিলে মাঠ পরিষ্কার করব,
এবং সেই পরিষ্কারের মধ্য দিয়ে আপনারা বড়দের চোখে আঙ্গুল দিয়ে একটু লজ্জা দিয়ে দেন যে এই যে তুমি যে ময়লাটা ফেলছো আসলে তোমার তো এখানে ফেলা উচিত হয় নাই। এভাবে কিছু কিছু বিষয়ে ছোটরাও কিন্তু বড়দের শিক্ষা দিতে পারে, সেই বিষয়টা চেষ্টা করেন। আর যেহেতু আপনি সাংবাদিকতায় আসার জন্য আগ্রহী, সেহেতু এই ধরনের কাজ আপনাকে আরো বেশি করে করতে হবে। আপনাকে অনেক বেশি সৃজনশীল, এই জায়গায় কিন্তু সৃজনশীলতা, আপনি একটু ইনোভেটিভ হন, একটু ক্রিয়েটিভ হন যে এই সমস্যাটাকে আপনি অন্য কোন ভাবে সমাধান করতে পারেন যাতে কেউ রুষ্ট হবে না কিন্তু সমস্যার সমাধান হবে। এবং এতে আপনি পরামর্শ চাইতে পারেন সরি আপনি পরামর্শ চাইতে পারেন। একজন মানুষ রাখবেন যার সাথে আপনি মন খুলে সব কথা বলতে পারেন, যার কাছে যে কোনো সমস্যা তুলে ধরতে পারেন, যিনি আপনাকে আন্তরিকভাবে আপনার সমস্যার কথাগুলো শুনবে এবং আপনাকে পরামর্শ দেবে। এ ধরনের একটি মানুষ বাছাই করা আপনাদের সবার জন্য দায়িত্ব। আর কোনো প্রশ্ন? জি, সেই বিশ্বাসটা রেখে পারে। জি, আমরা অনুষ্ঠানের খুবই শেষ পর্যায়ে এসে গেছে। আমাদের অনেক দীর্ঘ সময় নিয়ে নিয়েছে। আমরা ২ লাইন করে সবার থেকে একটু শুনবো। আমি সৈয়দা জারিন সুবা, আপনি যদি একটু ২ লাইনে শেষ করেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের বিদায় নিতে হবে। যদি ২ লাইনে শেষ করেন। ২ লাইনে শেষ, অনেকগুলো কথাই আছে, যাই হোক একটু সংক্ষিপ্ত করেই বলি। আমাদের প্রথমত যে কাজটা হলো পড়ালেখা ঠিক করা, যেটা মিজান স্যার বললেন যে আমাদের প্রথমে একাডেমিক পড়ালেখা, তারপরে বাহিরে এক্সট্রা কারিকুলাম। তো আমাদের সবার উচিত যে প্রথমে পড়ালেখা ঠিক করা এবং পাশাপাশি অন্যান্য কাজ করা, এবং প্রযুক্তি ব্যবহারে অনেক সচেতন থাকতে হবে। কারণ বর্তমানে যে ভাবে সাইবার ক্রাইম, সাইবার বুলিং বেড়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত নিজের জায়গা থেকে সচেতন রাখা এবং কোনো সমস্যা হলে শিক্ষক অথবা অভিভাবকদেরকে জানান। অনেক ধন্যবাদ সৈয়দা জারিন সুবা, আপনি আমাদের সাথে ছিলেন, অনেকক্ষণ সময় দিয়েছেন। হাবিবুল ইসলাম শুভ, আপনার শেষ ২ লাইনের কথা শুনতে চাই। সর্বোপরি আমাদের সকলকে সচেতন হতে হবে, আর আমাদের আশেপাশে যারা আছে, পরিবার, সমাজ, সকলকে সচেতন করে তুলতে হবে। এখন তারা সচেতন যদি হয় তাহলে আমাদেরকে সচেতন করবে এবং পরবর্তী যে প্রজন্মটা আসবে তাদেরকেও তারা সচেতন করতে পারবে। আর এটাই আমি মূলত বিশ্বাস বলবো। করেন যে সচেতনতায় পারে মানুষের বিবেক পরিবর্তন করতে, আমাদের সমাজকে পরিবর্তন করতে, রাষ্ট্র পরিবর্তন করতে। অনেক ধন্যবাদ আপনাকে। বিবর্তের কাছে একটু যেতে চাই। খেলা প্রিয় আপনি, আপনি আসলে ২ লাইনে শেষ করবেন কি দিয়ে? খেলা দিয়ে শেষ করবেন নাকি আপনার সামগ্রিক বিষয়গুলো মাথায় রাখবেন? বিবর্ত। আসলে আসলে আজকে আমরা লাইভ শো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা যারা দেখছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমরা আজকে শিখতে পেরেছি অনেক কিছু, মিজান স্যারের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমাদের মানে প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করা উচিত, আমাদের মোবাইল গেমসে আসক্ত হওয়া যাবে না। আরো অনেক কিছু আমরা এই লাইভ শো থেকে শিখতে পেরেছি। সেজন্য মনে হয় আমরা এই লাইভ শো থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই যেগুলো যেগুলো শিখতে পেরেছি কালকের থেকে আমরা আশা করি সেগুলো প্রয়োগ করব আমাদের জীবনের কাজে। এটা দিয়ে সে আমি আজকে প্রয়োগ। লাইভ শো শেষ করতে চাই। জি, অনেক ধন্যবাদ বিবর্ত। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। আমাদের সাথে ছিলেন জনাব মিজান আহমেদ, স্টাফ রিপোর্টার, এসএ টিভি, চায়ের কাপের ঝড়ের সঞ্চালক আপনি। আমি একেবারেই এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনার কথা দিয়ে আমি শেষ করব। আমরা যদি ছোট্ট করে আপনার শেষ মন্তব্যটুকু নিই। আমার শেষ মন্তব্য একটাই থাকবে, আসলে দেখুন, শিশুরা জাতির ভবিষ্যৎ, তার মানে আপনারাই কিন্তু আমাদের আগামী দিনের অভিভাবক। অতএব আপনারা নিজেদের যত বেশি যোগ্য হিসেবে গড়ে তুলবেন, আগামী দিনটা আমাদের ততই ভালো থাকবে। অতএব আপনারা আপনাদের বিষয়ে মনোযোগী হন, আপনার উপর যে পড়াশোনার যে দায়িত্বটি, সেই দায়িত্বটি যথাযথ পালন করেন। এর পাশাপাশি আপনার যে শখ, সেই শখের পিছনে লেগে থাকুন। লেগে থাকলে সফলতা আসে, অতএব লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা, এবং সঞ্চালক হিসেবে নাজমুলকে আমার ধন্যবাদ যে এই ধরনের একটি বিষয় আসলে আমি টপিকটা শুনে আগ্রহ বোধ করেছিলাম, এবং যার কারণে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি নিজেও অনেক খুশি, এবং আমিও কিছু শিখেছি আসলে। কারণ প্রত্যেকটা আলোচনায় সবারই কিছু না কিছু শেখার জায়গা থাকে, অতএব সে জায়গায় আজকে আমিও কিছু শিখেছি। আমার মনে হয় যে এই যে পারস্পরিক যে একটা আমাদের যে একটা পরিচয় হলো, এই পরিচয়টাকে আমরা ধরে রাখবো এবং আগামী দিনে আমাদের যে কোনো সমস্যা আমরা একে অপরের পাশে দাঁড়াবো।
এই সে প্রত্যাশা প্রত্যাশাটা নিয়ে আমরাও রাখি। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন জনাব মিজান আহমেদ, স্টাফ রিপোর্টার এসএটিভি, চায়ের কাপের ঝড় অনুষ্ঠানের সঞ্চালক। আমাদের সাথে ছিলেন বিবর্ত সরকার, শিশু সাংবাদিক, ছিলেন সৈয়দা জারিন সুভা, শিশু সাংবাদিক, এবং ছিলেন আমাদের সাথে হাবিবুল ইসলাম শুভ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার থেকে আজকে বিদায় নিচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছে।